স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নৈতিক অবস্থানে সব সময় আইনসম্মত হয় না, রাজনীতির বেলা চিত্রটা এর বিপরীত হয়। এসব নিয়ে আজকে আলোচনা বিচার আচার। কথা বলতে স্টুডিওতে আছেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বার কাউন্সিলের বর্তমান সদস্য অ্যাডভোকেট সমর রেজাউল করিম। আপনাদের সবাইকে স্বাগত। অ্যাডভোকেট সমর রেজাউল করিম, আপনি নিশ্চয়ই জানেন যে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্ত্রীকে হারানো বাবুল আক্তার পদত্যাগপত্র জমা দিলেন, পরে চাকরিতে যোগ দিতে দৌড়ঝাঁপ করলেন। তার স্ত্রীর খুন হওয়া, পদত্যাগপত্র অব্যাহতি, এই সমীকরণ আপনি কিভাবে মেলাবেন? বাবুলের অব্যাহতি পত্র নিশ্চিত করতে প্রশাসনকে একটু বেশি আগ্রহী মনে হলো কিনা? ধন্যবাদ আপনাকে। বাবুল আক্তারের ঘটনাটাকে আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি শুরু থেকেই। যেভাবে তাকে অব্যাহতি দেওয়ার ঘটনাটা, এক্ষেত্রে মনে হয়েছে যেন প্রশাসন কোথাও একটা বন্ধাত্মপূর্ণ অবস্থার ভিতরে, রহস্যজনক অবস্থার ভিতরে বিষয়টাকে নিষ্পত্তি করেছে। বাবুল আক্তারের স্ট্যাটাস এবং অন্যান্য জায়গার থেকে যে তথ্য উপাত্ত, তাতে মনে হয়েছে যেন বাবুল আক্তার স্বেচ্ছায় পদত্যাগ করেননি। কিন্তু আমাদের আইনগত বিধান হচ্ছে, বিদ্যমান আইনে যদি কেউ রিজাইন করেন, তার রিজাইন লেটার যদি যায়, যে মুহূর্তে তিনি রিজাইন করলেন সেই মুহূর্তে থেকে রিজাইন লেটারটা কার্যকর হবে। কার্যকর হওয়ার যে প্রক্রিয়াটা বাবুল আক্তারের ক্ষেত্রে দেখেছি, এক্ষেত্রে আমাকে মনে হয়েছে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ভিতর থেকে বাবুল আক্তার কথিত পদত্যাগে বাধ্য হয়েছেন। তা না হলে এই বিষয়টিকে নিয়ে এত রাগঢাক করার কথা ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি কর্মস্থলে যোগদান করতে কোনো বাধা আছে বলে মনে করি না। আবার কেউ কেউ বলছেন তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এভাবে যেভাবে আবার স্বরাষ্ট্রমন্ত্রী আমার সাথে এক সাক্ষাৎকারে বলেছেন যে আজকের বাংলাদেশ অনুষ্ঠানে যে বাবুল আক্তারের পদত্যাগপত্র, নিজ হাতে লেখা পদত্যাগপত্র তার দপ্তরে এসে পৌঁছেছে। এর পূর্বেই কিন্তু যে সময় পদত্যাগপত্র বাবুল আক্তার দাখিল করেছে মর্মে এখন জানতে পেরেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর পরবর্তী বক্তব্যটা কিন্তু তার অনেক পরে ছিল। তাহলে কিভাবে তিনি বললেন যে তার কর্মস্থলে যোগদান করতে কোনো বাধা আছে বলে মনে করেন? সেই বক্তব্য তিনি সেই ক্ষেত্রে খালেদ মহিউদ্দিন, আমার কাছে মনে হয়েছে বাবুল আক্তারকে স্ত্রী হারানোর যে বেদনা তো অবস্থাটা, তার শ্বশুরের যে স্টেটমেন্টটা এবং বাবুল আক্তার যে পারফরমেন্স, একজন দক্ষ পুলিশ অফিসার হিসাবে এটা কেউ বিতর্কের ভিতর আনেনি। বাবুল আক্তারকে তৈরি করতে রাষ্ট্রের প্রচুর টাকা ব্যয় হয়েছে। তার কর্মস্থলে প্রবেশ, ট্রেনিং থেকে শুরু করে এসপি পদমর্যাদায় আসার পর্যন্ত এইরকম একজন দক্ষ পুলিশ কর্মকর্তার সত্যি যদি কোন লাইসেন্স থাকে, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং হওয়া উচিত ছিল। ক্রিমিনাল অফিসে তিনি সম্পৃক্ত হলে তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হওয়া উচিত ছিল। সেগুলি না করে যে নাটকীয়তার ভিতর থেকে বাবুল আক্তারকে বিদায় দেওয়া হয়েছে, আমার মনে হয়েছে যেটা কোনোভাবে সঙ্গত হয়নি, সারা জীবনই প্রশ্নবিদ্ধ থাকবে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনারা বেশিরভাগ সময় বলে থাকেন যে পুলিশ বাহিনীকে এই সরকার সম্পূর্ণরূপে দলীয়করণ করেছে, কিন্তু আমরা বাবুল আক্তারের কেসটি যদি দেখি যে তাকে সবচেয়ে কম সময়ের মধ্যে যারা এসপি পদে প্রমোশন পেয়েছেন তিনি তাদের মধ্যে একজন, দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে তার খ্যাতি ছিল। আবার তার বিরুদ্ধেই যা করা হচ্ছে সেটা সরকারের মধ্যে ভিতরে বাইরে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। এই পুরো বিষয়টাই আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। পুলিশ বাহিনীকে সরকার দলীয়করণ করেছে এবং বাবুল আক্তারের বিষয়, এই দুটো কিন্তু আলাদা প্রেক্ষাপট, আলাদা বিষয়। বাবুল আক্তারের যে বিষয়টা, সেটা সারা বাংলাদেশের মানুষ, আমার বন্ধু রেজা ভাই যেভাবে বলেছেন, আমি ওনার সাথে একমত হয়েই বলবো যে সারা বাংলাদেশের মানুষই কিন্তু এই বিষয়টায় অবাক হয়েছে। বিষয়টা একটু বিস্ময়কর, কারণ তার স্ত্রী মিতু আকস্মিকভাবে যেভাবে দুর্বৃত্তদের দ্বারা নিহত হলেন, তার মাত্র দুদিন আগে বাবুল আক্তার ঢাকায় এসছেন এবং স্ত্রী মৃত্যুর নিহত হওয়ার ঘটনায় বাবুল আক্তারও ছুটে গেলেন চিটাগংয়ে। সেখান থেকে যাই হোক বা ঢাকায় চলে আসার পরে তাৎক্ষণিকভাবে নাটক শুরু হয়ে গেল যে বাবুল আক্তার রিজাইন করেছেন, বাবুল আক্তার অফিসে যান না, বাবুল আক্তারকে ডিবি পুলিশ রাতের বেলায় নিয়ে পুরো 12 ঘন্টা না বা তার চেয়ে কম বেশি ইন্টারোগেশন করেছেন, আবার তাকে বাসায় পৌঁছে দিয়েছেন। কারণ কি বলে মনে হয়? এই যে বিষয়গুলো, এই কারণ চট করে বলা যাবে না বা তথ্য উপাত্ত না জেনে বলা যাবে না, তবে কেন এই নাটকগুলো, এটা কিন্তু সকলের কাছে সব সময়ের জন্যই প্রশ্নবিদ্ধ। আর আপনি যে কথাটা বলেছেন যে পুলিশ বিভাগকে সরকার দলীয়করণ করেছে, আমরা যেটা বলি এটা আলাদা প্রেক্ষাপট। পুলিশ ডিপার্টমেন্টের কাজ কি? পুলিশ ডিপার্টমেন্টের কাজ হলো এই সমাজের শান্তি প্রতিষ্ঠা করা, দুষ্টের দমন, শিষ্টের লালন। কিন্তু আমরা এখন দেখি যে পুলিশ ডিপার্টমেন্ট মানে বিরোধী দলের দমনের কাজে চাচ্ছিলাম যে পুলিশকে যে দলীয়করণ করা হয়েছে এর মধ্যে বাবুল আক্তারও দলীয়করণের পার্ট ছিলেন কিনা। এটা ওই যে বললাম যে প্রেক্ষাপট তো আলাদা। এখন দলীয়করণের পার্ট ছিলেন কি ছিলেন না
সেটা কিন্তু এই প্রেক্ষাপটে এই বাবুল আচ্ছা, আক্তারের এই- রিজাইন করা বা এই আজকে বাবুল আক্তারের এই অবস্থা, বাবুল আক্তার সম্পর্কে পুলিশ প্রশাসন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক এক সময় এক এক বক্তব্য দেওয়া, এটার সাথে ওটার কিন্তু কোনো যোগসূত্র নেই। আমি একটু এবং সিনিয়র- আমার মনে হয় যে আমি ওনার সাথে একমত, যেটা সারা জীবন মানুষের কাছে প্রশ্ন থেকে যাবে যে বাবুল আক্তারের অপরাধটা কি, যে স্ত্রী Right. নিহত হওয়ার সেটি শোক পরিষ্কার। তিনি এই করতে পারলেন না, তার আগেই তার নিজেকে চাকরির থেকে অব্যাহতি নিয়ে নিজের হতাশজনক জীবন শুরু করতে আমি সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে একটু আসতে চাই। জনাব সুব্রত চৌধুরী, আপনি এই বিষয়ে আপনার মতামত একটু দিবেন। আমাদের প্রশ্নটি হচ্ছে যে পদত্যাগপত্রের কারণে নিজের পদত্যাগপত্রের কারণে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মাঝে তিনি চাকরিতে যোগ দেওয়ার চেষ্টাও করেছিলেন, সে পদত্যাগপত্র ফিরিয়ে নেওয়ার, অব্যাহতিপত্র ফিরিয়ে নেওয়ার চেষ্টাও করেছিলেন। তার জন্য আপনার আইনি পরামর্শ কি, চাকরিতে ফেরার আইনি কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ তার রয়েছে কিনা? না, দেখুন, বাবুল আক্তারের স্ত্রীকে যখন হত্যা করা হলো, যেহেতু আমার বাড়িও চট্টগ্রামে, সারা দেশের মানুষ যেমন মর্মাহত হয়েছেন, আমরাও মর্মাহত হয়েছি। বিশেষ করে বাবুল আক্তারকে আমি চিনি, উনি ওখানে এসপি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। একটা ঘটনায় আমি হাটাজারিতে যখন ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা করা হলো, অনেকগুলো মঠ মন্দির এবং ব্যবসা প্রতিষ্ঠান, তখন কিন্তু বাবুল আক্তার ছুটে গিয়েছিল সেখানে এবং সে আহত হয়েছিল। যারা আক্রমণ করে তাদেরকে প্রতিহত করতে গিয়ে নিজেই আহত হয়েছেন। আমি তখন থেকেই তাকে জানি এবং ইতিমধ্যেই সমর রেজাউল করিম বলেছেন যে একজন ভালো অফিসার হিসাবে, দক্ষ অফিসার হিসাবে তিনি সুনাম অর্জন করেছেন এবং সেখানে অনেক সন্ত্রাসীদের গ্রেপ্তারের ব্যাপারেও তার কতগুলো ভালো সাকসেসফুল অপারেশন তিনি করেছিলেন। তো কি কারণে তার স্ত্রীকে হত্যা করা হলো সেটা তো পুলিশের তদন্তের বিষয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে 3 মাসের অধিক সময় চলে যাচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন, পুলিশের আইজিপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় বলেন যে কিছু সময়ের মধ্যে তদন্ত কাজ সমাধান হবে এবং যারা করেছে ঘটনা তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেইটা না করে যিনি স্ত্রী হারালেন তার বিরুদ্ধে এইভাবে ব্যবস্থা নেওয়া এবং সেটাও পরিষ্কার না। আমরা জনগণ এবং নাগরিক হিসাবে জানতে চাই যে মৃত্যু হত্যাকাণ্ডের আসল যে ঘটনার পেছনে যারা আছেন বা যারা হত্যাকারী, তাদের বিরুদ্ধে কোনো সঠিক ব্যবস্থা হচ্ছে না, তদন্ত হচ্ছে না। 2-4 জন ধরে তাদেরকে আবার ক্রস ফায়ারে দিয়ে দেওয়া হচ্ছে একইভাবে। অন্যদিকে বাবুল আক্তার যিনি তার স্ত্রীকে হারিয়েছেন এবং কিন্তু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাবুল আক্তারের বিরুদ্ধে এক ধরনের অন্যায় করা হচ্ছে বলে অনেকে মনে করছেন, কিন্তু হ্যাঁ, সেই আমিও অন্যায়টি- তাই মনে করি। আপনিও তাই মনে আমিও করছেন, তাই মনে কিন্তু করি। কিন্তু সেই অন্যায়টি কেন করা হবে? মানে বাবুল আক্তার তো বিএনপির কেউ না, সেটা বা না, এখানে আপাতত আমরা পুলিশ বাহিনী দলীয়করণ হয়ে গেছে সেই বিষয়ে আলাপ করছি না, পার্টিকুলার একটা না, ধরা যাক মানে এই সরকারের শত্রু তো বিএনপি, বা এই সরকারের শত্রু হচ্ছে এই সরকারের যারা বিরুদ্ধ মত বিএনপির সাথে যারা সম্পৃক্ত তারাও বলছে না যে এটা দলীয়ভাবে করা হচ্ছে। না, এটি কি কারণে করা হতে পারে? মানে কি প্রয়োজনে করা হচ্ছে? না, বিশেষ তার সাথে একটা অন্যায় আচরণ করা হচ্ছে। আমি মনে করি এটা আইনের শাসনের ব্যত্যয় ঘটানো হচ্ছে। কিন্তু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আমরা কেন ভাবছি না যে পুলিশের কাছে এমন কোন তথ্য সেটা খোলাখুলি বলতে হবে জাতিকে। তথ্য থাকতে পারে যে ওই ঘটনার সাথে তার কোন সম্পৃক্ততা থাকলেও থাকতে তাহলে পারে। তাকে তো গ্রেপ্তার করে নিশ্চয়ই। সেটা ব্যবস্থা নিতে হবে, সেটা তো নিচ্ছেন না। কিন্তু আমরা প্রথম যেদিন ওনাকে উঠিয়ে নিয়ে গেছে তখন তো জাতিকে মেসেজটা দেওয়া হলো যে নিশ্চয়ই তার কোনো হাত আছে এটার পেছনে, কিন্তু সেখান থেকে তো সে সসম্মানে বেরিয়ে আসলো। তখন আবার বলা হলো যে না, সে নির্দোষ, সে ঘটনার সাথে সম্পৃক্ত না। তো আমরা আশা করেছিলাম যে সে সসম্মানে অন্তত তাকে চাকরিতে যোগদান করার সুযোগটা দেবে, এটা তার সাংবিধানিক অধিকার। সুব্রত দা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনি যোগ করতে পারেন যে বাবুল আক্তার যখন চিটাগং থেকে ঢাকা এলেন, তার স্ত্রী যখন নির্মমভাবে নিহত হলেন, তারপর থেকে আজ অব্দি কিন্তু তার স্ত্রীর বাবার বাড়ি অর্থাৎ বাবুল আক্তারের শ্বশুর বাড়িতেই কিন্তু তিনি অবস্থান করছেন এবং তার যে সমস্ত অভিযোগ আছে তার শ্বশুর নিজে তা খণ্ডন করেছেন, তার পরিবার খণ্ডন করেছেন। এখানে বিষয়টা আসলে রহস্যজনক। কথা হচ্ছে তার বিরুদ্ধে যদি আপনাদের বা প্রশাসনের কোনো কিছু থেকে থাকে সেটা জাতির সামনে
প্রকাশ করুন বা তার বিরুদ্ধে এলিগেশন আনেন। সেই সময় কি শেষ হয়ে গেছে কিনা জাতির সামনে প্রকাশ করা? যত দিন যাচ্ছে এটা তো অন্ধকার থেকে অন্ধকারাচ্ছন্ন হচ্ছে। কিন্তু আমরা তো একটি অদৃশ্য শত্রুর বিরুদ্ধে তো এরকম কি হতে পারে কিনা, মানে গভর্নমেন্টের তো কোনো স্বার্থ থাকতে পারে, মানে না, আমার মনে হয় একজন ভালো পুলিশ অফিসারকে ফাঁসিয়ে দেওয়ার ক্ষেত্রে গভর্নমেন্টের কি স্বার্থ থাকে? এই মৃত্যু হত্যা এবং বাবুল আক্তারকে নিয়ে যা করা হচ্ছে, আমি তো বলবো এটা একটা ছেলে মানুষই করা হচ্ছে। না, এই ছেলে মানুষের করা তো কোনো একটা কারণ হ্যাঁ, থাকা লাগবে। আমি জানি না কেন করছে তারা। হ্যাঁ, মানে আমরা হাইপোথেটিক্যালি কোনো কারণ ভাবতে পারি কিনা আমি আসলে এই ব্যাপারে নিশ্চিত নই। যাই হোক, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, তিনি কি চাকরি ফিরে পাওয়ার জন্য কোনো আইনি পদক্ষেপ? এটা অবশ্যই নিতে পারেন। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় নাই, তাকে তো শোকজ করতে হবে। একটা নিয়ম আছে তো সরকারি কর্মকর্তাদের। না, তবে পদত্যাগ যদি নিজে চান তাহলে আর শোকজ লাগে না। না, সে তো স্বীকার করে না যে আমি পদত্যাগ করেছি। না, তার লিখিত অব্যাহতি পত্র সেটা আছে বলে থাকতে পারে, সেটা হয়তো কোনো প্রেক্ষাপটে আমরা তো শুনেছি যে এটা জোর করে নেওয়া হয়েছে। আচ্ছা, সেই ক্ষেত্রে তাকে আদালতে আশ্রয় নিতে হলে তাকে এটা বলতে আদালতে আশ্রয় নিতে অসুবিধা নেই, সেগুলো নেওয়াই যায়। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরবো তখন অ্যাডভোকেট সোহম রেজাউল করিম, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে শপথ নিয়ে কোনো দায়িত্ব নিলে পরে সেই শপথ অমান্য করা হলে সেই পদে থাকার আর কোনো সুযোগ থাকা উচিত কিনা, আছে কিনা। আমরা দুইজন মন্ত্রীর কথা বলছি যে দুই মন্ত্রী আসলে শপথ ভঙ্গ করেছেন বলে উচ্চ আদালত এক ধরনের সিদ্ধান্তে এসেছেন। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। 24 ঘন্টায় খবর। ফিরে এলাম আজকে বাংলাদেশে। অ্যাডভোকেট সোহম রেজাউল করিম, শপথ নিয়ে কোনো দায়িত্ব নিলে পরে সেই শপথ অমান্য করলে সেই পদে থাকার আর কোনো সুযোগ থাকা উচিত কিনা, আছে কিনা। খুব পরিষ্কার কথা হলো, শপথ নিয়ে যদি শপথ ভঙ্গ করা হয় তাহলে নৈতিকভাবে সেই পদে অধিষ্ঠিত থাকাটাকে কোনোভাবে সমর্থনযোগ্য নয়। তো যে প্রাসঙ্গিক বিষয়টা নিয়ে সাম্প্রতিক সময়ের আলোচনা, দুইজন মন্ত্রীর শপথ ভঙ্গ সংক্রান্ত বিষয়ে, আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন যে জাজমেন্ট দিয়েছে, আমার জাজমেন্টটা পড়ার সুযোগ হয়েছে। তারা কিন্তু সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তটা দেননি। তিনজন বিচারক কিন্তু ঘটনাকে সম্পৃক্ত করে পৃথক মতামত প্রদান করেছেন। ওই তিনজন বিচারক কিন্তু সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারক। তারা বলেছেন যে যে ঘটনার প্রেক্ষিতে এই প্রসিডিংটা হয়েছিল সেই ঘটনার ধারাবাহিকতা এবং বিষয়ের সঙ্গে তাদের শপথ ভঙ্গ করার যে বিষয়টি অপররা সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার সঙ্গে তারা একমত হননি। তারা খুব পরিষ্কার বলতে চেয়েছেন যে শপথ ভঙ্গ করাটা হলো আমাদের কনস্টিটিউশনে তাদের যে শপথের ওয়ার্ডগুলি আছে সেই ওয়ার্ডগুলি যদি তারা ভঙ্গ করে, যে রাগ বিরাগ অনুরাগের বশবর্তী না হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। এই ক্ষেত্রে ওই দুই মন্ত্রী এই জাতীয় কোন শপথ ভঙ্গ করেননি, এই যে তিনজনার। সেক্ষেত্রে তারা আরো স্পষ্ট করে বলছেন যে ঘটনাটা ছিল সেটা হলো একটি বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশনের দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়। মাননীয় প্রধান বিচারপতি বক্তব্য, অ্যাটর্নি জেনারেল বক্তব্য, যে বক্তব্যগুলো জুডিশিয়াল প্রসিডিং এর পার্ট ছিল না, কিন্তু তাদের নিজস্ব অভিমত, সেই অভিমতের জায়গাটার থেকে তারা তিনজন বিচারক বিবেচনা করছেন যে এইটা তাদের গৃহীত শপথের ভঙ্গের জায়গাটা না। ওই জায়গাটা যদি না হয় তাহলে যেভাবে আমরা বিষয়টাকে বিবেচনা করছি সেই জায়গা না। কোন কোন ক্ষেত্রে কিন্তু আদালত জাজমেন্ট দেওয়ার পর কিছু ডাইরেক্টিভসও বলে, অভিমত ব্যক্ত করে যে শপথ ভঙ্গ হওয়ার কারণে দে আর নট কম্পিটেন্ট টু কন্টিনিউ দেয়ার পজিশন। এই ক্ষেত্রে সে জাতীয় কোনো শব্দটা নাই। একটা অবজারভেশন আছে, একটা ফাইন্ডিংস আছে। এই ফাইন্ডিংসটাও সর্বসম্মতিক্রমে ফাইন্ডিংস না। ওই ক্ষেত্রে আইনগত অবস্থা যেটা বাংলাদেশের বিদ্যমান আইন, সাংবিধানিক আইন, অপরাপর আইন, সেই আইনের কোথাও স্পষ্টভাবে বলা নাই যে এই জাতীয় একটি ফাইন্ডিংস বা অবজারভেশন যদি বিচার আদালত থেকে আসে তাহলে ওই পদে তারা বহাল থাকতে পারবেন কি পারবেন না, এই জাতীয় অবস্থা নিয়ে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, এই ব্যাপারে আপনার মন্তব্য একটু শুনতে চাইবো। যে আমি বলবো যে কোন বিষয়ে তারা শপথ ভঙ্গ করেছেন এখানে এটা বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয়টা হলো যে রাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন, সেই সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রায়, সে রায়ে তিনজন মাননীয় বিচারপতি যদি ডিফারেন্স অফ অপিনিয়নও দিয়ে থাকে, অবশিষ্টদের রায় হলো যে তারা শপথ ভঙ্গ করেছেন। এই বিষয়টা কিন্তু একদিকে যেমনি আইনি, তার চেয়ে অনেক বেশি হলো নৈতিকতার বিষয়। যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের এই রায়ের পরে কোন সরকারের কোন মন্ত্রী এই পদে থাকার কোন নৈতিক ভিত্তি তার একদমই থাকে না। সুব্রত চৌধুরী কি মনে করছেন?
আচ্ছা, এখানে রায় সম্পর্কে যেটা বললেন সমর রেজাউল করিম, এটা 5:3, 5 জন বলেছে শপথ ভঙ্গ হয়েছে। তো এরকম বিভক্তি রায় তো আমরা আগেও দেখেছি, ত্রয়োদশ সংশোধন, এটা তো ইয়ে ছিল না, মানে আনএনিমাস ছিল না। হ্যাঁ, তো এগুলো হয়ে থাকে, কিন্তু মেজরিটি যেটা সেটাই রায়। এখন প্রশ্নটা হচ্ছে, কোর্ট যখন অবজারভেশন দিয়েছে যে তাদের শপথ ভঙ্গ হয়েছে, তাকে তো অবশ্যই পদ থেকে সরে যেতে হবে। উনি তো সাধারণ নাগরিক না, উনি শপথ নিয়েছে একজন মন্ত্রী হিসাবে, এবং উনি মন্ত্রী হিসাবে দেশের সেবা, জনগণের সেবা করার জন্যই দায়িত্বটা নিয়েছে। কিন্তু ওনারা যদি ওখানে বলে যে আমি ব্যক্তিগতভাবে, এখানে মন্ত্রীরা ব্যক্তিগতভাবে বলার কোনো সুযোগ নাই। তারা যে ল্যাঙ্গুয়েজে কথা বলেছে বিভিন্ন আলোচনায়, আমি নিজে শুনেছি, যেভাবে মাননীয় প্রধান বিচারপতি সম্পর্কে বক্তব্য দিয়েছে, উচ্চ আদালত সম্পর্কে বক্তব্য দিয়েছে, আমার কাছে মনে হয়েছে যেন তারা আপিল বিভাগে এই রায়টা সিদ্ধান্তে আসুক, তারা সেটা চায় না। তারা যে কোনো ভাবে হোক, একজন তো বলেই ফেললেন যে তাদেরকে এই রায় অব্যাহতি দিতে হবে, এবং অথবা পুনর্বিচারে পাঠাইতে হবে, অথবা খালাস করে দিতে হবে। এটা তো একটা ডিকটেশনের মতো। একজন মন্ত্রী পদমর্যাদায় কোনো ব্যক্তি যদি আপিল বিভাগ সম্পর্কে বা যে কোনো আদালত সম্পর্কে এই ধরনের বক্তব্য দেন, এবং সেখানে আদালত অবমাননা হওয়ার ফলে তাদের তো পানিশমেন্ট হয়েছে 10,000 টাকা, এবং 10,000 টাকা পানিশমেন্ট হওয়া, এটা তো কনভিকশন। কেউ কেউ এই প্রশ্ন 50,000 টাকা, কেউ কেউ এই প্রশ্ন করছেন যে এই শপথ ভঙ্গের বিষয়টি কি আসলে আদালত যে বলেছেন সেটি আসলে আদালতের কাছে প্রশ্ন ছিল কিনা, বা আদালত না না, আমাদের আপিল বিভাগের তো অনেক ক্ষমতা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপিল যে কোনো বিভাগের বিষয়ে কথাই যখন রায় হয়, আসলে এটা অবশ্যই বলতে পারে। আর রাইট। 104 অসীম ক্ষমতা। তো সেখানে যখন অবজারভেশনে বলে ফেলেছে, সুতরাং আমি মনে করি তাদের আর এক মুহূর্ত এই পদে পদে থাকা থাকা উচিত কোনো না। বাঞ্ছনীয় নয়। আর একটা বিষয় এখানে, যে 50,000 টাকা করে যে জরিমানা, এটা তো একটা শাস্তি। অবশ্যই। তো আপিল বিভাগ যে ব্যক্তিকে শাস্তি দিয়েছে এবং শাস্তি মেনে নিয়ে ওই টাকা পরিশোধ করেছেন, মানে শাস্তিতে হ্যাঁ, মেনে নিয়েছেন, তিনি কিন্তু একটা সরকারের মন্ত্রী পদমর্যাদায় ওই পদে থাকার কোন রকমের নৈতিক অধিকার তা থাকতে পারে না। অ্যাডভোকেট সমর রেজাউল করিম, এই বিষয়ে আপনি আর কোনো মন্তব্য করবেন? যে এখানে বিষয়টা হলো নৈতিকতার মানদণ্ডের বিষয়টি হলো সম্পূর্ণরূপে ব্যক্তিগত ভাবে কে কিভাবে নৈতিকতার বিষয়টা বিবেচনা করেন। খুব সিম্পল বলতে গেলে, যে আদালত কর্তৃক একটি কনভিকশন হওয়ার পরে তিনি নৈতিকভাবে ওই পদে বহাল থাকবেন কিনা। ব্রিটেনে আমরা কি দেখলাম কদিন পূর্বে, ক্যামেরুনের ঘটনাটা, সেটা হলো নিজস্ব জায়গাটা। এখন দুই মন্ত্রী তারা যেটা পাবলিকলি বারবারও বলছেন, যে সমগ্র বাংলাদেশের আকাঙ্ক্ষার যে অবস্থাটা ছিল যুদ্ধ অপরাধীদের বিচার হওয়া, সেই বিচারের ঘটনা নিয়ে যে জাতীয় বিতর্কিত অবস্থাটা আসতেছিল, অনাকাঙ্ক্ষিত, সকল মানুষ যেটা প্রত্যাশা করছিল মুক্তিযুদ্ধের চেতনার, আমরা হয়তো তাদের কথার অভিব্যক্তিটা, তাদের অভিপ্রায়টা আমাদের মুখ থেকে আসছে, একটা নাগরিক হিসাবে, মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ হিসাবে আমরা কোনোভাবেই আদালতকে অসম্মান করার উদ্দেশ্যে বা বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে আমরা বলিনি। ব্যক্তিগত নাগরিক দায়িত্ববোধের জায়গা থেকে আমরা বলেছি, সেটা ভুল হয়েছে, আদালত তাদের বিচারের জায়গা করছে, কিন্তু মিনিস্ট্রিয়াল ক্যাপাসিটিতে অ্যাজ মিনিস্টার অফিসিয়াল ক্ষমতা এক্সারসাইজ করে আমি এটা করিনি। তো একজন মন্ত্রী তো কদিন পূর্বে বলছেন যে একজন ইউনো একটা গভর্নিং বডির মেম্বার হতে পারেন, তিনি যখন গভর্নিং বডির মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন তখন প্রতিষ্ঠানের ওই জায়গায়, কিন্তু ইউনো হিসেবে সরকারি দায়িত্ব পালন করলে একটা জায়গায় মিনিস্টার হিসেবে। আপনি মনে করছেন না যে সংবিধানের শপথ না, উনি যেটা বলছেন যে এইটা আমার নাগরিক হিসাবে আমার অভিমত ব্যক্ত করেছি, আমার অফিসিয়াল ক্যাপাসিটিতে করিনি। না, মানে অফিসিয়াল ক্যাপাসিটি থেকে যারা একজন অফিসিয়াল ক্যাপাসিটিতে আছেন সেটা আলাদা কেমনে করব? মানে উনি কি প্রতিবার একটা অ্যানেকডোট দিবেন? যারা শপথ নেন, আমি বলছি যে মন্ত্রী যখন তার মন্ত্রণালয়ের সংক্রান্ত বিষয়, দাপ্তরিক বিষয় পালন করেন, তখন মন্ত্রিত্বের একটা জায়গা। আর ব্যক্তিগত ভাবে আমি আহমেদ আজম খানকে সালাম দিলাম কিনা বা তার সঙ্গে কোলাকুলি করলাম কিনা, সেটা কিন্তু একটা অন্য জায়গা। ওনারা কিন্তু বলতে চেয়েছেন যে না, আমি মিনিস্ট্রিয়াল ক্যাপাসিটিতে শপথ গ্রহণ করে যে পজিশন হোল্ড করেছি সেইখান থেকে শপথ গ্রহণ মনে হয় যে একজন মন্ত্রী 24 ঘন্টার জন্যই মন্ত্রী। না, উনি যেটা বলছেন যে ব্যক্তিগত পর্যায়ে এখানে বলছেন যে খাদ্যমন্ত্রী খাদ্য বিষয়ক বা তার দাপ্তরিক কোন বিষয়ে তিনি এই ধরনের কোনো কথা বলেননি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তার মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো কথা বলেননি, তিনি একজন নাগরিকও বটেন, একজন মুক্তিযুদ্ধের পক্ষের একজন ব্যক্তিও বটেন, সেইভাবে তিনি বলতে পারেন কিনা? একজন দায়িত্ববান মানুষের আর এটা বলার আর কোনো অবকাশ থাকে? আপনি কি জনাব সমর রেজাউল করিমের বক্তব্য বা না, ওইটার সাথে উনি তো বলছেন যে ওরা শপথ ভঙ্গ করে নাই, উনি ওই মাইনরিটি জাজমেন্ট যেটা ওইটার পক্ষেই কথা বলতে চাচ্ছেন।
এখন আমি কিন্তু ওইটা বলিনি। আমি কিন্তু অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্টকে মেজরিটি জাজমেন্ট যেটা সেটা জাজমেন্ট হিসেবে আমি একসেপ্ট করব। হ্যাঁ, সেটা আমি আইন সেটা মানুষ করতে হিসেবে হবে। আপনার কাছ থেকেও শিখি, সেটা তো দাদার করতে স্নেহের হবে। ছায়া থেকে অনেক কিছু শিখি। আমি বলেছি যে এই বিষয়টা কিন্তু সর্বসম্মত না, আমাদের কনস্টিটিউশনাল এবং আদালত লতে কিন্তু মানে আলাদা আলাদা মতামত অনেক জায়গায় আছে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর অ্যাডভোকেট আমাদের যখন ফিরছি আপনার কাছে, আপনি নিশ্চয়ই জানেন যে রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমান সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ, যেখানে অভিযোগ করা হয়েছে পরস্পর যোগসাজশে। 21 টিভিতে সরাসরি সম্প্রচারের একটি প্রসঙ্গ ধরে বলা হয়েছে পরস্পর যোগসাজশে মিথ্যা ও বানার তথ্য প্রচার করে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদর্শন, আইনের দ্বারা প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা তৈরি করতে চেয়েছিলেন। এই অভিযোগপত্রটি প্রসঙ্গে আপনার একটু বক্তব্য শুনবো। পাশাপাশি আমরা আজকে বিএনপির প্রেস উইং থেকে একটি তথ্য পাচ্ছি যে তারেক রহমান বেগম জিয়ার সাথে হজে যোগ দেওয়ার জন্য সৌদি আরবে আসতে পারেন, এরকম একটা খবর দেওয়া হচ্ছে। তিনি সৌদি আরবে আসলে আসলে কোন পাসপোর্টে আসবেন, কোন ক্যাপাসিটিতে আসবেন, সেটিও যদি আমাদেরকে একটু বলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। অ্যাডভোকেট আহমদ আজম খান, তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং আমরা জানতে চাইছিলাম যে আমরা বিএনপির প্রেস উইং থেকে জানিয়েছি যে তারেক রহমান সাহেব লন্ডন থেকে সৌদি আরবে এসে মায়ের সঙ্গে হজে যোগ দিতে পারেন। তিনি কোন ট্রাভেল ডকুমেন্ট আসলে ব্যবহার করছেন বা তার স্ট্যাটাসটাও যদি একটু আমাদের বলেন। প্রথম কথা হলো যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে তো অসংখ্য মামলা, এর মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলাও আছে। রাষ্ট্রদ্রোহ মামলা কি করলে হয় এই কনসেপ্টটাই বোধহয় আমাদের সরকার নতুন করে দিচ্ছে। কারণ রাষ্ট্রের ক্ষতি করবার জন্য যে কাজগুলো করা হয় সেটার প্রেক্ষিতেই তো রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত। কোন বক্তব্য, রাজনৈতিক বক্তব্য তো বিরোধী দল হিসেবে আমি দিতেই পারি, তো সেই রাজনৈতিক বক্তব্যের কারণে রাষ্ট্রদ্রোহ মামলা হবে, তো রাষ্ট্রদ্রোহ মামলার কনসেপ্টটাই তাহলে তো চেঞ্জ হয়ে যাবে। এটা তো তাহলে প্রতিদিনই একটা করে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে। কাজেই এর সরাসরি একটাই উত্তর যে রাষ্ট্রদ্রোহ মামলার নামে রাজনৈতিক হয়রানিমূলক মামলা তারেক রহমানের বিরুদ্ধে এবং আরো অন্যান্যদের বিরুদ্ধে তারেক রহমানের সাথে করা হয়েছে। আর যে কথাটা আপনি বললেন যে তারেক রহমান ম্যাডাম খালেদা জিয়ার সাথে হজ ব্রত পালন করবার জন্য লন্ডন থেকে আসছেন, আমিও এই বিষয়টা শুনেছি। প্রেস উইং থেকে আমাদের প্রেস উইং থেকে আপনি শুনেছেন, আমি নিজেও শুনেছি যে উনি আসবেন। এখন কবে আসবেন এবং কিভাবে আসবেন এই বিষয়টা আমার সরাসরি জানা আপনি নেই। এটা মনে করেন কিনা যে এটা একটু আমাদের সবার কাছে একটু পরিষ্কার হওয়া দরকার? মানে তিনি কি আসলে আসলে যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা বা যুক্তরাজ্যে কোন ধরনের বা অন্য কোন দেশে, কারণ আমাদের এখান থেকে জানানো হয়েছে যে তার পাসপোর্ট আসলে রিনিউ করা হয়নি যতদিন ধরে। যদি তার পাসপোর্ট রিনিউ করা না হয় তাহলে বুঝতে হবে তিনি রাজনৈতিক আশ্রয়ে আছেন, এবং রাজনৈতিক আশ্রয়ে থাকলে নিশ্চয়ই যুক্তরাজ্যের বাইরে কোনো ট্রাভেল তার যদি থাকে তাহলে তাকে ট্রাভেল ডকুমেন্ট যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট হয়তো দিয়েছেন। আমি একটু সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে আসার আগে সৌম্য রেজাউল করিম অ্যাডভোকেট আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে রাষ্ট্রদ্রোহ বিষয়ে যে অ্যাডভোকেট আহমদ আজম খান যেটি বললেন সেই যুক্তিটি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে কিনা, যে তিনি আসলে রাষ্ট্রের দ্রোহমূলক কোনো কিছু বলেন নাই? খুব পরিষ্কার কথাটা হলো রাষ্ট্র ব্যবস্থাটা কি, এর একটা কিন্তু ডেফিনেশন আছে, এর একটা বাস্তবতা আছে, রাষ্ট্রীয় সাংবিধানিক একটি ভিত্তি আছে। সেই ভিত্তিটাকে যখন কেউ অস্বীকার করে তার বিপক্ষে কথা বলে তখন তিনি রাষ্ট্রের বিপক্ষে কথা বলেন। শেখ হাসিনার বিরুদ্ধে সারাদিন গালিগালাজ করলে সেটা রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে না, কিন্তু বাংলাদেশের সাংবিধানিক সরকার ব্যবস্থায় প্রতিষ্ঠিত যে সকল বিষয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কনসেপ্ট, 4টি জাতীয় মূলনীতি, বাংলাদেশের প্রতিষ্ঠাতা যিনি সাংবিধানিকভাবে স্বীকৃত, বাংলাদেশের সাংবিধানিক সরকার যেটা, এর বিরুদ্ধে শুধুমাত্র সমালোচনামূলক ঘটনা ঘটালে হবে না। এটাকে অস্বীকার করার মধ্য থেকে, এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার মধ্য থেকে রাষ্ট্র ব্যবস্থা এবং সাংবিধানিক কাঠামোকে যখন ধ্বংস করা বা অস্বীকার করা হবে সেটা রাষ্ট্রদ্রোহিতা। আপনি মনে করছেন অভিযোগপত্রটি চলতে পারে? আহমেদ আজম যেটা বলছেন যে রাষ্ট্রের দ্রোহের কনসেপ্টটাই সরকার পাল্টে দিচ্ছে, এইটা হলো কি, নিজেরা যখন নিজেদের জায়গাটা আমরা বুঝতে চাই না তখন যে কোনো মূল্যে গেঞ্জি উল্টো ভাবে গায়ে দেওয়ার পর যদি কেউ ধরে দেয় বলেন আমরা ওভাবেই গায়ে দিই। তারেক রহমান সাহেবের কৃত কর্ম, আগে বলা হতো দুর্নীতির বর পুত্র, এখন তার না, এখন তো চূড়ান্তভাবে দুর্নীতিবাজ। কারণ সর্বোচ্চ আদালতের দুর্নীতির দায়ে তাকে সাজা দেওয়া হয়েছে। আগে সাজা ছিল না, ছিল অভিযোগ। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে তো দুর্নীতিবাজ বলার সুযোগ আছে। এবং তিনি যে জাতীয় কথা বলেছেন, তার দলের নেতারা বলেছেন আদব কায়দা শিষ্টাচারহীন কথা বলেন, সেই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ সংগঠন করার পরে রাজনৈতিক বক্তব্য বলার সুযোগ নাই। বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থার যে মৌলিক ভিত্তিটা,
সেটার এগেনস্টেও তিনি কথা বলেন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী কি মনে করেন না আসলে এই পরিপ্রেক্ষিতে? বিষয়টা তো বিচারাধীন, এই বিষয়ে বেশি কথা বলা আমাদের পক্ষে সম্ভব না। তবে আমি মনে করি সরকারের কাছে যদি তথ্যপাত্র থাকে, ওনারা চার্জশিট দিয়েছেন, তো আমার মনে হয় যার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে উনি এসে এটা কন্টেস্ট করুক। হ্যাঁ, কারণ আমরা নিজেরও রাষ্ট্রদ্রোহিতা মামলায় ছিলাম 2006 সনে। হ্যাঁ, 2006 সনে তখনকার সরকার ডক্টর কামাল হোসেন, আমিরুল ইসলাম, রকনুদ্দিন মাহমুদ, আমি সহ আরো কয়েকজনের বিরুদ্ধে 2টা রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছিল, এমনকি চার্জশিটও দিয়েছে। সেখানে আমার বন্ধু সমর রেজাউল করিমরা আমাদের পক্ষে আইনি লড়াই করেছে। উনি তখন সম্পাদক, তিনি সরকারকে চিঠি দিয়েছে মামলাগুলো মিথ্যা মামলা, এগুলো তুলে নেওয়া হোক। আওয়ামী লীগ সরকার কিন্তু তুলে নাই। আমরা আইনি লড়াই করে বিচারে ট্রায়াল হয়ে আমরা সেখান থেকে। এবং ইন্টারেস্টিং হলো সেই মামলায় ট্রায়াল কোর্টে আমি গিয়ে ট্রায়াল ফেস করেছি। ট্রায়ালের মধ্য থেকে, বিচারের মধ্য থেকে হাস্যকর কাহিনীর মামলা বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন, আমিরুল ইসলাম, সুব্রত চৌধুরী সহ সুপ্রিম কোর্টের যাদেরকে লিজেন্ড বলা হয়, সেই মানুষদের বিরুদ্ধে অপরাধটা কি ছিল? তারা আন্দোলন সংগ্রাম করেছিলেন, কারু বুদ্ধ সুদৃশ্য না। সেই রাষ্ট্রদ্রোহের মামলা করে চার্জশিট দেওয়া যে রাষ্ট্র এবং সরকার ব্যবস্থার লোকরা, তারা যদি বলেন তারেক রহমানের ঘটনাটা রাজনৈতিক কনসেপ্ট, এখন এই যে ডক্টর কামাল হোসেন বা সুব্রত দাদা এদের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল, বঙ্গবন্ধুর বিরুদ্ধেও কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল পাকিস্তান আমলে। অতএব এগুলো সবই ছিল রাজনৈতিক হয়রানিমূলক এবং তারেক রহমানের বিরুদ্ধে। আমি সমর রেজাউল করিমের একটা কথা খুব বিনয়ের সাথে প্রতিবাদ জানাচ্ছি। উনি বলেছেন যে তারেক রহমানকে আগে দুর্নীতির বরপুত্র বলা হতো, এখন দুর্নীতিবাজ বলা যায়, কারণ তাকে আদালত সাজা দিয়েছে। সেই ক্ষেত্রে খুব স্পষ্ট কথা বলি, আজ পর্যন্ত তারেক রহমানকে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সরকার দুর্নীতির বরপুত্র অনেকবার বলেছে, কিন্তু 1 টাকা দুর্নীতি কিন্তু সর্বোচ্চ আদালতের রায়ের প্রসঙ্গ যেটি আমি বলছি দেখাতে পারে নাই। এখন যে মামলাটায় আদালত দিয়েছেন, আমি একজন আইনজীবী, আমার কথা খুব স্পষ্ট যে ওই মামলায় যে প্রাথমিক জাজকোর্ট থেকে যে রায়টা এসছে, সেই রায়ে স্পষ্ট বলেছে যে অভিযোগ পত্রে তারেক রহমানের নাম নেই, কি এজাহারে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে কিনা আমি একটু শেষ করি। সর্বোচ্চ আদালত রায় দিয়েছে কিনা আমার কথাটা একটু এক কথায় জবাব দেওয়া যাবে না। সেখানে যিনি খাদিজা ইসলাম যিনি সাক্ষী, তিনি একবারও বলেননি যে আমি তারেক রহমানকে চিনি এবং টাকা দিয়েছি, এবং যারা আইনজীবী তারাও বলেনি। অতএব এইখানে তারেক রহমানকে আমি কোন রকমের প্রভাব মুক্ত হয়ে তাকে খালাস দিয়েছি। সেই ক্ষেত্রে মন্ত্রী মহোদয়রা যে বললেন যে কোর্টকে প্রভাবিত করে ওই তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে, তাহলে আমি একজন আইনজীবী হিসেবে কিন্তু বলতে পারবো না যে সর্বোচ্চ আদালতকে কতটা প্রভাব খাটিয়ে সর্বোচ্চ আদালতের রায়টা দিয়েছে। সর্বোচ্চ আদালতের রায় শেষ রায় নয়, আর কোথায় রায়? এরপরেও কিন্তু অ্যাপিলেট ডিভিশন আছে, রিভিশন আছে। উনি যখন আসবেন, এটা কিন্তু উনি ওই যে দাদা যেটা বললেন, এটাও যেমন উনি কন্টেস্ট করবেন, এখনো বাংলাদেশে আসাটা মানে উপযুক্ত মনে করছেন না উনি। এই জন্যই না উনি মনে করেন, বা আমরাও অনেকেই মনে করি যে এইখানে ওনার জীবনের ঝুঁকি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ওনার জীবনের ঝুঁকি আছে, কিন্তু আমরা কিন্তু বেগম জিয়াকে কন্টেস্ট করতে আপত্তি নেই, কিন্তু জীবনের ঝুঁকি। উনি কি বেগম খালেদা জিয়ার চেয়ে এত গুরুত্বপূর্ণ? বেগম খালেদা জিয়া বাংলাদেশে থাকতে পারছেন। সকলের জন্য জীবনের ঝুঁকি থাকে না, কারুর জন্য জীবনের। বেগম জিয়া বলছেন যে তার জীবনের ঝুঁকি থাকলেও তিনি এই দেশে থাকতেই চেয়েছেন, এই দেশ থেকে কখনো বিদেশে যেতে চান। এই ক্ষেত্রে তারেক রহমানের সাথে তার একটি তফাৎ রয়েছে। না, তফাৎ নেই। তখন তিনিও সর্বোচ্চ আদালতের কিন্তু নিয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশনা নিয়ে গিয়ে, এই নির্দেশনা কত বছরের জন্য দিয়েছেন? না, এটা কোনো সর্বোচ্চ আদালত তাকে ডাকছেন আসার জন্য। শুনুন, বিষয়টা হলো যে সর্বোচ্চ আদালত ওনাকে ডাকছেন, উনি কিন্তু এখনো সুস্থ নন। এখনো আমি ব্যক্তিগতভাবে যেটা জানি, ওনার সপ্তাহে এখনো 2 দিন ফিজিওথেরাপি নিতে হয়। এখন আপনি বলবেন যে উনি তো সৌদি আরব যাচ্ছেন, সৌদি আরব যাচ্ছেন 1 সপ্তাহের জন্য। উনি বাংলাদেশে আসলে হয়তো 2 বছর 5 বছরেও বেরোতে পারবেন না, তাহলে ওনার চিকিৎসার তো ব্যাঘাত হবে। তাহলে জীবনের ঝুঁকিটা স্পষ্ট হয়ে, আমার মনে হয় যে জীবনের ঝুঁকিটা তার রয়ে গেছে, কারণ এই সরকার তাকে বেরোতে হয়তো দিবে না। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছে একটু জানতে চাইবো। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছ থেকে শুরু করতে চাই যে
বিএনপির পক্ষ থেকে আসলে বিশেষ করে সবচেয়ে বেশি যে অভিযোগটি করা হচ্ছে সেটা হচ্ছে জঙ্গিদের আদালতে দেখতে চাইছে তারা, জঙ্গিদের জীবিত ধরার কথা তারা অনেকবার করে বলছে এবং সেটি একাধিক গুরুত্বপূর্ণ বিএনপির নেতা একাধিকবার প্রশ্ন তুলেছেন। তো এই বিষয়ে একটু আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাইবো যে আপনি মনে করেন কিনা জঙ্গিদের আসলে মানে জীবিত ধরার সুযোগ থাকা সত্ত্বেও সরকার ধরছে না, এরকম আপনার মনে হয় কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জঙ্গিদেরকে যে আদালতে যে দেখতে চাইছেন বা জঙ্গিদেরকে জীবিত ধরার কথা বলছেন, এই বিষয়টি আপনি আসলে কিভাবে দেখছেন? না, এটা তো আমাদের দেশে দীর্ঘ সময় ধরে এই যারা আমরা গণতন্ত্রের পক্ষে কথা বলি, সংবিধানের পক্ষে কথা বলি, আইনের শাসনের কথা বলি, সব সময় দেখি এগুলোর বিরুদ্ধে সরকার কাজ করে। এই যে বিনা বিচারে হত্যা, পুলিশ কাস্টডিতে হত্যা, র্যাব কাস্টডিতে হত্যা, এটা তো কোনোভাবে একটা সভ্য সমাজে এটা মেনে নেওয়া যায় না, যেখানে বলা হচ্ছে আইনের শাসন আছে, সংবিধান আছে, গণতন্ত্র আছে। তো এগুলোর পরিপন্থী কাজগুলো করা হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে, এবং বিভিন্ন সরকার এগুলো করেই যাচ্ছে। এই সরকারও তাই সে পথেই এগুচ্ছে। এখানে জঙ্গি বা সন্ত্রাসী বলে কোনো কথা নাই। আমরা চাই যারা এসব অপশক্তি না, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ক্রস ফায়ারের বিষয়ে আমরা একমত যে ক্রস ফায়ার কিন্তু যেখানে আসলে জঙ্গিদের কোনো অভিযানে গিয়ে, যে মানে শোলাকিয়ার ঘটনা যদি আমরা বলি বা হলি আর্টিজান বা মিরপুরে বা পরে নারায়ণগঞ্জে রূপপুরে যে ঘটনা আমরা দেখেছি, সেই ক্ষেত্রে কি আসলে পুলিশের এটা আপনি মনে করছেন তাদের জীবিত ধরা সম্ভব ছিল? আসলে প্রত্যেকটা ঘটনায় জঙ্গি বা সন্ত্রাসীদের হত্যা করতে হবে এমন তো না। অন্তত দুই একটা ঘটনায় যেন আমরা দেখি তাদেরকে ধরা হয়েছে এবং বিচারের আওতায়, তাদেরকে যদি ধরা হয় তাহলে হয়তো আমরা তথ্য উপাত্ত আরো বেশি পাবো। আপনি পুলিশের কাছে গেলে আপনি তথ্য পাবেন, পুলিশের কাছে গেলে আপনি তথ্য পাবেন যে পুলিশকে আপনি বিশ্বাস করছেন যে তাকে মেরে ফেলা, দুই চার পাঁচ জনও যদি ধরে একটা ইনস্ট্যান্স হিসাবেও যদি আমাদের দেখায়, কিন্তু তাহলে তার বিশ্বাসযোগ্য। কল্যাণপুরে তো 7 জন জঙ্গির মধ্যে একজনকে জীবিত ধরা হয়েছে, একজন জীবিত ধরা হয়েছে, প্রত্যেকটা ঘটনায় মেরে ফেলতে হবে এমন তো না। তারা তো ধরা দিতে চাইছে না। আমাদের পুলিশ যে কর্মদক্ষতা দেখাচ্ছে, র্যাব ভাইয়েরা যে কর্মদক্ষতা দেখাচ্ছে, আমরা খুবই সন্তুষ্ট। আরো সন্তুষ্ট হব যদি দুই চারজন জীবন্ত ধরে তাদেরকে বিচারের আওতায় এনে তাদের কাছ থেকে আরো তথ্য উপাত্ত নিলে পরে তাইলে আমরাও বুঝতে পারবো, তাদের পক্ষেও সম্ভব হবে এটার ঘটনার গভীরে যাওয়া। শুধুমাত্র কতগুলো জঙ্গি মেরে ফেললেই কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আচ্ছা, হ্যাঁ, সেটা এটার গভীরে যেতে হবে, এটার উৎপত্তি কোথায় সেখানে যেতে হবে, কেন আমাদের তরুণ তরুণীরা বিপদগামী হচ্ছে সেটাও আমাদের দেখতে হবে। শুধুমাত্র মেরে মেরে এটা কোনদিন সমাধান আমরা করতে পারবো না। এবার আমাদের বিএনপি থেকে খুব জোরে সোরে এর বিপক্ষে কথা বলা হচ্ছে জঙ্গিদের জীবিত ধরা হচ্ছে কিনা, আবার অনেক পক্ষ থেকে বলা হচ্ছে জঙ্গিদের মধ্যে আওয়ামী লীগের আত্মীয় স্বজনের সংখ্যাও বেশি। কিন্তু আমরা দেখছি যে জঙ্গিরা মারা যাচ্ছে তাদের ফ্যামিলি থেকে তাদের মৃতদেহটা পর্যন্ত নেওয়া হচ্ছে না। বিএনপির এই হঠাৎ এদের প্রতি ভালোবাসাটা অনেকে ভালো চোখে দেখছেন না, এইটা আপনি কিভাবে দেখছেন? না, আমার মনে হয় যে এইখানে কিছু অপব্যাখ্যা থাকতে পারে। বিএনপি জঙ্গিদের পক্ষে কথা বলে না, বিএনপি এই জঙ্গিদের মূল উৎপাটনের জন্য কথা বলে। আর সেজন্যই বিএনপি বলে যে এদেরকে, যেমন অনলাইনে অনেক সময় অনেক জায়গায় এসছে যে তামিমকে অনেক আগেই গ্রেফতার করা হয়েছিল, পরে কল্যাণপুরের ঘটনায় না কোন ঘটনায় তামিমকে ষড়যন্ত্র তত্ত্ব, মানে পুলিশ তামিমকে কোন একটি বস্তায় বা ট্রাঙ্কে পুরে এখানে নিয়েছিল। না, যাই হোক, শুনেছি এরকম। আমার কথাটা হলো যে বিএনপি পরিষ্কার, তারা ওই জঙ্গিদের পক্ষে কথা বলবে না, জঙ্গিদের মূল উৎপাটনের জন্য, যাতে করে যে সমস্ত জঙ্গিদের ধরা সম্ভব হয় তাদেরকে আইনের আওতায় আনলে যাতে করে তাদের গডফাদারদেরকে খুঁজে পাওয়া যায়, তাহলেই কিন্তু উৎপাটন করা সম্ভব। এটা আপনি যখন বলেন তখন এটিকে খুব একটু আত্মঘাতী মনে হয় না? ধরেন কোন একটা জঙ্গি তামিমকে জীবিত ধরা হয়েছে, সে বলল অ্যাডভোকেট আহমেদ আজম খান আমাকে নির্দেশ দিয়েছিল, পুলিশ এসে বলল যে এটা ওকে বলেছিল, এটি আরো আপনাদেরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য সেটা আরো ভালো প্রকল্প হতো। এইটা কি একজন একটা জঙ্গিকে যদি আপনি রিমান্ডে নেন, আমাকে রিমান্ডে নিলে আমি যা ইচ্ছা তাই বলবো, শুনেন সব বলবো। ওইখানেই তো আপনি আমার সাথে পুলিশের একজন মানে স্পেশালাইজড অফিসার, ডিবির অফিসার ইন্টারোগেট করবে, সে ঠিকই ধরবে
যে তাহলে- এই ইন্টারোগেশনে ইচ্ছা করে একজনকে ফাঁসানোর জন্য নামটা বলছে না সত্যিকারে তাদের আমার অবশ্য এটি খুব ভালো লাগছে যে পুলিশের উপর আপনার এতটা আস্থা রয়েছে। শুনুন, আমাদের দেশের পুলিশের যে দক্ষতা আছে এ বিষয়ে আমার সন্দেহ নেই, এবং পুলিশ আমাদেরকে আমাদের নাই। রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু মনে করে না। পুলিশকে আমরা রাজনৈতিক প্রতিপক্ষ মনে করি না। পুলিশকে সরকার তার অনুগত বাহিনীতে পরিণত করছে, এটা পুলিশদের তো সেই অনুগত বাহিনীকে দিয়ে আপনার বিরুদ্ধে যদি কালকে অভিযোগ আনে তাহলে কি করবেন? এটা আত্মঘাতী হচ্ছে কিনা? তাইলে কি আপনি সেই ভয়ে তাদেরকে আইনের আওতায় এনে পিছনের গডফাদারদেরকে উদ্ধার করবার চেষ্টা করবেন না? আমি জানি না অ্যাডভোকেট সমর রেজাউল করিম এটা কি বলবেন যে এটা কি আসলে পিছনের গডফাদারকে আড়াল করে দেওয়ার একটি সুযোগ করে দিচ্ছে কিনা সরকার? দেখুন, একটা প্রবাদ বাক্য আছে যে কাদম্বিনী মলিয়া প্রমাণ করিল মরে নাই। সব সময় আহমেদ আজম ভাইরা বারবার বলতে থাকে এগুলো সাজানো নাটক। ওনাদের এক নেতা তো বলেই ফেলছেন যে নিরীহ লোকদের ধরার পরে জঙ্গি সাজানো হয়। কেউ কেউ তো হোলি আর্টিজানের ঘটনাকে ওনার দলের পক্ষ থেকে স্টেটমেন্ট দিয়ে রিজভী সাহেব বলছেন যে এটা রক্তাক্ত অভ্যুত্থান। অত বড় ভয়াবহ ঘটনাকে অভ্যুত্থান শব্দের অর্থটা তো আমরা না বোঝার কোনো কারণ নাই। আর বিএনপি এমন দেউলিয়া হয় নাই যে তারা ভুল করছে, সব সময় এই কথাটা বলে। হোলি আর্টিজানে 2 জন পুলিশ অফিসার মারা গেল, রূপনগরে 2 জন পুলিশ অফিসার রক্তাক্ত অবস্থায় আসলেন এই ভয়াবহ ঘটনায়, শোলাকিয়ার ঘটনায়। এরপর ওরা যেহেতু কিন্তু সুতরাং অ্যাডভোকেট সুব্রত চৌধুরী যেটি বলছিলেন যে কোনো অবস্থাতেই তাদেরকে জীবিত ধরা যাচ্ছে না, সেটি একটু কষ্ট কল্পনা। না, কষ্টকর দাদা কিন্তু একটা কথা বলতে গিয়ে বলছেন যে তাদেরকে জীবিত ধরার প্রসঙ্গটা, জীবিত কাউকে যে ধরা যাচ্ছে না তা না। একটা যদি সব সাজানো নাটকই হয় তাহলে হোলি আর্টিজানের 2 জন কর্মকর্তা, ওই জাতীয় 2 জন কর্মকর্তা ওখানে নিহত হয়। শোলাকিয়ার ঘটনায় এইরকম ঘটনা ঘটে। ওরা এত ভয়াবহ আকার ধারণ করেছে যে ওরা নিজেরা যখন মনে করে যে আমি আর সামলাতে পারছি না, তখন অন্যকে আঘাত করে কোনো কোনো ক্ষেত্রে তারা কিন্তু নিজেরা সুইসাইড করে। অনেক ক্লাসিক্যাল অর্গানাইজেশন সম্পর্কে খোঁজ নিয়ে দেখবেন তারা কিন্তু অন্যের কাছে ধরা দিতে চায় নাই, প্রয়োজন বোধে শেষ মুহূর্তে নিজেকে তারা হত্যার শিকার করে, আত্মহত্যা। কিন্তু রেজা ভাই, আমরা কিন্তু দেখেছি যে মানিকগঞ্জে যাকে আমরা মানে অন্য লোক ধরিয়ে দিয়েছিল একটি কলেজের শিক্ষক মাদারীপুরে, যে কলেজ শিক্ষককে হত্যা করার জন্য যে তাকে ধরিয়েছিল, তাকেও আসলে পুলিশ অস্ত্র উদ্ধার করতে এবং তার হাতে তখন কয়েকটা ঘটনা কিন্তু প্রশ্নের জন্ম দিয়েছে। আমি আমার নাগরিক দায়িত্ববোধের জায়গা থেকে মনে হয় কয়েকটি ঘটনা কিন্তু সামগ্রিকভাবে যদি বিচার বিবেচনা করা হয় তাহলে জঙ্গিরা যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে তাদের বিষয়গুলো নিয়ে কিন্তু ল এনফোর্সিং এজেন্সি যতটা ঝুঁকি নিয়ে জীবন বিপন্ন করে তারা যে রোলটা প্লে করেছে, আমরা এমন কিছু বিষয় অনেক সময় রাজনৈতিক মতাদর্শের কারণে দেখি যে আরব্য রজনীর উপন্যাসের যে ডায়লগ, সেই ডায়লগ দেওয়ার মতো কথাও বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়। এই সমস্যাটা জাতীয় সমস্যা। এই সমস্যাটাকে রাজনৈতিক কালার দেওয়া, ব্লেম দেওয়া, এর ভিতর থেকে যদি রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার চেষ্টা করা হয়, যেমন বিরোধী দল যে ভাষায় কথা বলতেছেন এখন, বিএনপি পার্টিকুলার বিএনপি যে ভাষায় কথা বলছেন, এটাকে আমার খালেদ মনে হয় যে জাতীয় প্রয়োজনের জায়গাটা না, তাদের টার্গেট হলো সরকারকে কিভাবে ব্লেম করা। যার ছোট্ট একটা কথা বলে শেষ করি, আজম ভাই বারবার বলছেন যে তারেক রহমান নিরাপত্তাহীনতা বোধ করছেন। আরে বাংলাদেশ নামক রাষ্ট্রে বসবাস করে মাননীয় প্রধানমন্ত্রী 19 বার নিরাপত্তাহীনতা, জীবনের ঝুঁকির পরেও কিন্তু তিনি বাংলাদেশে আছেন। বেগম খালেদা জিয়া বারবার বলার পরেও কিন্তু তিনি জীবনের নিরাপত্তাহীনতার পরেও বাংলাদেশে আছেন। সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়। আপনি ফুলের মালা নিবেন, বাংলাদেশের আপনার বিরুদ্ধে অভিযোগকে খণ্ডন করার জন্য বাংলাদেশে আসবেন না, অন্যান্য দেশে সৌদি আরবে যাবেন, এইটা রাজনীতি না, এটা হলো বিলাসী নীতির কিছু কর্মকাণ্ড। অ্যাডভোকেট আজম খান, আপনি যদি 10 সেকেন্ড বলেন। একেবারে এটা 10 সেকেন্ডেই বলার মতো। কেন বিলাসী হবে এটা? ওখানে যাচ্ছেন উনি হজব্রত পালন করবার জন্য, সময়ে উনি নিশ্চয়ই বাংলাদেশে এসে যখন আর উনার এই সপ্তাহ পরে ফিজিওথেরাপি নিতে হবে না, যখন 10 বছর কারাগারে থাকলে ওনার অসুবিধা হবে না, উনি সুস্থ হয়ে ঠিকই এখানে করবেন। পৃথিবীর অনেক দেশের অনেক নেতাই কিন্তু এইরকম রাজনৈতিক নির্বাচনে রাজনৈতিক আশ্রয় এবং তারা সমাপনী 30 সেকেন্ড শুনতে চাইছিলাম যে একটু আস্থার পরিবেশ ফিরে আসছে। কথা হচ্ছে এখন আমরা তো এই যে বিতর্ক করছি, এই বিতর্ক দিয়ে তো দেশের এইসব সমস্যার সমাধান হবে না। এই জন্য আমার মনে হয় দলমত নির্বিশেষে আমরা যদি একটা জাতীয় ঐক্যমত গড়ে তুলতে পারি প্রত্যেকটা ইস্যুতে, যেটা জাতীয় পর্যায়ের ইস্যু, যেমন জঙ্গি ইস্যুটা, কিন্তু জাতীয় ঐক্যমত করলে সবাই কি একরকম হয়ে যাবে? মানে এটা ভালো কোনো প্রচেষ্টাই তো আমরা নিলাম না। একটা বিতর্ক দিয়ে তো সমাজ এগিয়ে যায় আসলে, মানে সবাই একসাথে হয়ে গেলে কি হবে? কোন ইস্যুতে ঐক্যমত হলে ঐক্য প্রক্রিয়া তো নিয়েছেন ডক্টর, অবশ্যই না, সবাই মিলে করতে হবে। উনি একা নেবে কেন? সবাই মিলে ঐক্যের প্রক্রিয়া। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অ্যাডভোকেট সমর রেজাউল করিম, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।
সে জাতীয় কোনো শব্দটা নাই। একটা অবজারভেশন আছে, একটা ফাইন্ডিংস আছে। এই ফাইন্ডিংসটাও সর্বসম্মতিক্রমে ফাইন্ডিংস না। ওই ক্ষেত্রে আইনগত অবস্থা যেটা বাংলাদেশের বিদ্যমান আইন, সাংবিধানিক আইন, অপরাপর আইন, সেই আইনের কোথাও স্পষ্টভাবে বলা নাই যে এই জাতীয় একটি ফাইন্ডিংস বা অবজারভেশন যদি বিচার আদালত থেকে আসে তাহলে ওই পদে তারা বহাল থাকতে পারবেন কি পারবেন না, এই জাতীয় অবস্থা নিয়ে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, এই ব্যাপারে আপনার মন্তব্য একটু শুনতে চাইবো। যে আমি বলবো যে কোন বিষয়ে তারা শপথ ভঙ্গ করেছেন এখানে এটা বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয়টা হলো যে রাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন, সেই সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রায়, সে রায়ে 3 জন মাননীয় বিচারপতি যদি ডিফারেন্স অফ অপিনিয়নও দিয়ে থাকে, অবশিষ্টদের রায় হলো যে তারা শপথ ভঙ্গ করেছেন। এই বিষয়টা কিন্তু একদিকে যেমনি আইনি, তার চেয়ে অনেক বেশি হলো নৈতিকতার বিষয়। যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের এই রায়ের পরে কোন সরকারের কোন মন্ত্রী এই পদে থাকার কোন নৈতিক ভিত্তি তার একদমই থাকে না। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী কি মনে করছেন? আচ্ছা, এখানে রায় সম্পর্কে যেটা বললেন সমরেজাল করিম, এটা 5:3, 5 জন বলেছে শপথ ভঙ্গ হয়েছে। তো এরকম বিভক্তি রায় তো আমরা আগেও দেখেছি, ত্রয়োদশ সংশোধন, এটা তো ইয়ে ছিল না, মানে আনএনিমাস ছিল না। হ্যাঁ, তো এগুলো হয়ে থাকে, কিন্তু মেজরিটি যেটা সেটাই রায়। এখন প্রশ্নটা হচ্ছে, কোর্ট যখন অবজারভেশন দিয়েছে যে তাদের শপথ ভঙ্গ হয়েছে, তাকে তো অবশ্যই পদ থেকে সরে যেতে হবে। উনি তো সাধারণ নাগরিক না, উনি শপথ নিয়েছে একজন মন্ত্রী হিসাবে, এবং উনি মন্ত্রী হিসাবে দেশের সেবা, জনগণের সেবা করার জন্যই দায়িত্বটা নিয়েছে। কিন্তু ওনারা যদি ওখানে বলে যে আমি ব্যক্তিগতভাবে, এখানে মন্ত্রীরা ব্যক্তিগতভাবে বলার কোনো সুযোগ নাই। তারা যে ল্যাঙ্গুয়েজে কথা বলেছে বিভিন্ন আলোচনায়, আমি নিজে শুনেছি, যেভাবে মাননীয় প্রধান বিচারপতি সম্পর্কে বক্তব্য দিয়েছে, উচ্চ আদালত সম্পর্কে বক্তব্য দিয়েছে, আমার কাছে মনে হয়েছে যেন তারা আপিল বিভাগে এই রায়টা সিদ্ধান্তে আসুক, তারা সেটা চায় না। তারা যে কোনো ভাবে হোক, একজন তো বলেই ফেললেন যে তাদেরকে এই রায় অব্যাহতি দিতে হবে, এবং অথবা পুনর্বিচারে পাঠাইতে হবে, অথবা খালাস করে দিতে হবে। এটা তো একটা ডিকটেশনের মতো। একজন মন্ত্রী পদমর্যাদায় কোনো ব্যক্তি যদি আপিল বিভাগ সম্পর্কে বা যে কোনো আদালত সম্পর্কে এই ধরনের বক্তব্য দেন, এবং সেখানে আদালত অবমাননা হওয়ার ফলে তাদের তো পানিশমেন্ট হয়েছে 10,000 টাকা, এবং 10,000 টাকা পানিশমেন্ট হওয়া এটা তো কনভিকশন। কেউ কেউ এই প্রশ্ন 50,000 টাকা, কেউ কেউ এই প্রশ্ন করছে যে এই শপথ ভঙ্গের বিষয়টি কি আসলে আদালত যে বলেছেন সেটি আসলে আদালতের কাছে প্রশ্ন ছিল কিনা, বা আদালত না না, আমাদের আপিল বিভাগের তো অনেক ক্ষমতা। হ্যাঁ হ্যাঁ, মানে আপিল বিভাগের কথাই রায় আসলে অবশ্যই বলতে পারে, আর 104 এ অসীম ক্ষমতা। তো সেখানে যখন অবজারভেশনে বলে ফেলেছে, সুতরাং আমি মনে করি তাদের আর এক মুহূর্ত এই পদে থাকা কোনো বাঞ্ছনীয় নয়। আর একটা বিষয় এখানে যে 50,000 টাকা করে যে জরিমানা, এটা তো একটা শাস্তি। অবশ্যই। তো আপিল বিভাগ যে ব্যক্তিকে শাস্তি দিয়েছে এবং শাস্তি মেনে নিয়ে ওই টাকা পরিশোধ করেছেন, মানে শাস্তিকে মেনে নিয়েছেন, তিনি কিন্তু একটা সরকারের মন্ত্রী পদমর্যাদায় ওই পদে থাকার কোন রকমের নৈতিক অধিকার থাকতে পারে না। অ্যাডভোকেট সমরেজাল করিম, এই বিষয়ে আপনি আর কোনো মন্তব্য করবেন? যে এখানে বিষয়টা হলো নৈতিকতার মানদণ্ডের বিষয়টি হলো সম্পূর্ণরূপে ব্যক্তিগত ভাবে কে কিভাবে নৈতিকতার বিষয়টা বিবেচনা করেন। খুব সিম্পল বলতে গেলে যে আদালত কর্তৃক একটি কনভিকশন হওয়ার পরে তিনি নৈতিকভাবে ওই পদে বহাল থাকবেন কিনা। ব্রিটেনে আমরা কি দেখলাম কদিন পূর্বে ক্যামেরুনের ঘটনাটা, সেটা হলো নিজস্ব জায়গাটা। এখন দুই মন্ত্রী তারা যেটা পাবলিকলি বারবারও বলছেন যে সমগ্র বাংলাদেশের আকাঙ্ক্ষার যে অবস্থাটা ছিল যুদ্ধাপরাধীদের বিচার হওয়া, সেই বিচারের ঘটনা নিয়ে যে জাতীয় বিতর্কিত অবস্থাটা আসতেছিল, অনাকাঙ্ক্ষিত, সকল মানুষ যেটা প্রত্যাশা করছিল মুক্তিযুদ্ধের চেতনার, আমরা হয়তো তাদের কথার অভিব্যক্তিটা, তাদের অভিপ্রায়টা আমাদের মুখ থেকে আসছে, একটা নাগরিক হিসাবে, মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ হিসাবে আমরা কোনোভাবেই আদালতকে অসম্মান করার উদ্দেশ্যে বা বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে আমরা বলিনি। ব্যক্তিগত নাগরিক দায়িত্ববোধের জায়গা থেকে আমরা বলেছি, সেটা ভুল হয়েছে, আদালত তাদের বিচারের জায়গা করছে, কিন্তু মিনিস্ট্রিয়াল ক্যাপাসিটিতে অ্যাজ মিনিস্টার অফিসিয়াল ক্ষমতা এক্সারসাইজ করে আমি এটা করিনি। একজন মন্ত্রী তো কদিন পূর্বে বলছেন যে একজন ইউনো একটা গভর্নিং বডির মেম্বার হতে পারেন,
তিনি যখন গভর্নিং বডির মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন তখন প্রতিষ্ঠানের ওই জায়গায়, কিন্তু ইউনো হিসেবে সরকারি দায়িত্ব পালন করলে একটা জায়গায়, মিনিস্টার হিসেবে। কিন্তু আপনি মনে করছেন না যে সংবিধানের শপথ না, উনি যেটা বলছেন যে এইটা আমার নাগরিক হিসাবে আমার অভিমত ব্যক্ত করেছি, আমার অফিসিয়াল ক্যাপাসিটিতে করিনি। না, মানে অফিসিয়াল ক্যাপাসিটি থেকে যারা একজন অফিসিয়াল ক্যাপাসিটিতে আছেন সেটা আলাদা কেমনে করব? মানে উনি কি প্রতিবার একটা অ্যানেকডট দিবেন? যারা শপথ নেন। আমি বলছি যে মন্ত্রী যখন তার মন্ত্রণালয়ের সংক্রান্ত বিষয়, দাপ্তরিক বিষয় পালন করেন তখন মন্ত্রিত্বের একটা জায়গা। আর ব্যক্তিগতভাবে আমি আহমেদ আজম খানকে সালাম দিলাম কিনা বা তার সঙ্গে কোলাকুলি করলাম কিনা সেটা কিন্তু একটা অন্য জায়গা। ওনারা কিন্তু বলতে চেয়েছেন যে না, আমি মিনিস্ট্রিয়াল ক্যাপাসিটিতে শপথ গ্রহণ করে যে পজিশন হোল্ড করেছি সেইখান থেকে শপথ গ্রহণ মনে হয় যে একজন মন্ত্রী 24 ঘন্টার জন্যই মন্ত্রী। না, উনি যেটা বলছেন যে ব্যক্তিগত পর্যায়ে এখানে বলছেন যে খাদ্যমন্ত্রী খাদ্য বিষয়ক বা তার দাপ্তরিক কোনো বিষয়ে তিনি এই ধরনের কোনো কথা বলেননি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তার মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো কথা বলেননি। তিনি একজন নাগরিকও বটেন, একজন মুক্তিযুদ্ধের পক্ষের একজন ব্যক্তিও বটেন, সেইভাবে তিনি বলতে পারেন একজন দায়িত্ববান মানুষের আর এটা বলার আর কোনো অবকাশ থাকে? আপনি কি জনাব সৈয়দ রেজাউল করিমের বক্তব্য বা যুক্তি? না, ওইটার সাথে উনি তো বলছেন যে ওরা শপথ ভঙ্গ করে নাই, উনি ওই মাইনরিটি জাজমেন্ট যেটা ওইটার পক্ষেই কথা বলতে চাচ্ছেন। এখন আমি কিন্তু ওইটা বলিনি, আমি কিন্তু অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্টকে মেজরিটি জাজমেন্ট যেটা সেটা জাজমেন্ট হিসেবে আমি অ্যাকসেপ্ট করব। আমি আইনজ্ঞ মানুষ হিসেবে আপনার কাছ থেকেও শিখি, দাদার স্নেহের ছায়া থেকে অনেক কিছু শিখি। আমি বলেছি যে এই বিষয়টা কিন্তু সর্বসম্মত না, আমাদের কনস্টিটিউশনাল এবং আদালত লতে কিন্তু মানে আলাদা আলাদা মতামত অনেক জায়গায় আছে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমাদের যখন ফিরছি আপনার কাছে, আপনি নিশ্চয়ই জানেন যে রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমান সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ, যেখানে অভিযোগ করা হয়েছে পরস্পর যোগসাজশে। 21 টিভিতে সরাসরি সম্প্রচারের একটি প্রসঙ্গ ধরে বলা হয়েছে পরস্পর যোগসাজশ। তাদেরকে প্রতিহত করতে গিয়ে নিজেই আহত হয়েছেন। আমি তখন থেকেই তাকে জানি এবং ইতিমধ্যেই সম রেজাউল করিম বলেছেন যে একজন ভালো অফিসার হিসাবে, দক্ষ অফিসার হিসাবে তিনি সুনাম অর্জন করেছেন এবং সেখানে অনেক সন্ত্রাসীদের গ্রেপ্তারের ব্যাপারেও তার কতগুলো ভালো সাকসেসফুল অপারেশন তিনি করেছিলেন। তো কি কারণে তার স্ত্রীকে হত্যা করা হলো সেটা তো পুলিশের তদন্তের বিষয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে 3 মাসের অধিক সময় চলে যাচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন, পুলিশের আইজিপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় বলেন যে কিছু সময়ের মধ্যে তদন্ত কাজ সমাধান হবে এবং যারা করেছে ঘটনা তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেইটা না করে যিনি স্ত্রী হারালেন তার বিরুদ্ধে এইভাবে ব্যবস্থা নেওয়া এবং সেটাও পরিষ্কার না। আমরা জনগণ এবং নাগরিক হিসাবে জানতে চাই যে মৃত্যু হত্যাকাণ্ডের আসল যে ঘটনার পেছনে যারা আছেন বা যারা হত্যাকারী তাদের বিরুদ্ধে কোনো সঠিক ব্যবস্থা হচ্ছে না, তদন্ত হচ্ছে না। 2-4 জন ধরে তাদেরকে আবার ক্রস ফায়ারে দিয়ে দেওয়া হচ্ছে একইভাবে। অন্যদিকে বাবুল আক্তার যিনি তার স্ত্রীকে হারিয়েছেন এবং কিন্তু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাবুল আক্তারের বিরুদ্ধে এক ধরনের অন্যায় করা হচ্ছে বলে অনেকে মনে করছেন, কিন্তু আপনিও তাই মনে করেন, কিন্তু সেই অন্যায়টি কেন করা হবে? মানে বাবুল আক্তার তো বিএনপির কেউ না, সেটা এখানে আপাতত আমরা পুলিশ বাহিনী দলীয়করণ হয়ে গেছে সেই বিষয়ে আলাপ করছি না, পার্টিকুলার একটা ধরা যাক মানে এই সরকারের শত্রু তো বিএনপি বা এই সরকারের শত্রু হচ্ছে এই সরকারের যারা বিএনপির সাথে যারা সম্পৃক্ত তারাও বলছে না যে এটা দলীয়ভাবে করা হচ্ছে। বিশেষ তার সাথে একটা অন্যায় আচরণ করা হচ্ছে, আমি মনে করি এটা আইনের শাসনের ব্যত্যয় ঘটানো হচ্ছে। কিন্তু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আমরা কেন ভাবছি না যে পুলিশের কাছে এমন কোন তথ্য বলতে হবে তথ্য থাকতে পারে যে ওই ঘটনার সাথে তার কোন সম্পৃক্ততা থাকলেও তাকে তো গ্রেপ্তার করে ব্যবস্থা নিতে হবে, সেটা তো নিচ্ছেন না। কিন্তু আমরা প্রথম যেদিন ওনাকে উঠিয়ে নিয়ে গেছে তখন তো জাতিকে মেসেজটা দেওয়া হলো যে নিশ্চয়ই তার কোনো হাত আছে এটার পেছনে, কিন্তু সেখান থেকে তো সে সসম্মানে বেরিয়ে আসলো। তখন আবার বলা হলো যে না, সে নির্দোষ, সে ঘটনার সাথে সম্পৃক্ত না। তো আমরা আশা করেছিলাম যে সে সসম্মানে অন্তত তাকে চাকরিতে যোগদান করার সুযোগটা দেবে, এটা তার সাংবিধানিক অধিকার। সুব্রতদা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনি যোগ করতে পারেন যে বাবুল আক্তার যখন চিটাগং থেকে ঢাকা এলেন, তার স্ত্রী যখন নির্মমভাবে নিহত হলেন, তারপর থেকে আজ অব্দি কিন্তু তার স্ত্রীর বাবার বাড়ি অর্থাৎ বাবুল আক্তারের শ্বশুর বাড়িতেই কিন্তু তিনি অবস্থান করছেন এবং তার যে সমস্ত অভিযোগ আছে তার শ্বশুর নিজে তা খণ্ডন করেছেন, তার পরিবার খণ্ডন করেছেন। এখানে বিষয়টা
আসলে রহস্যজনক। কথা হচ্ছে তার বিরুদ্ধে যদি আপনাদের বা প্রশাসনের কোনো কিছু থেকে থাকে সেটা জাতির সামনে প্রকাশ করুন বা তার বিরুদ্ধে এলিগেশন আনেন। সেই সময় কি শেষ হয়ে গেছে কিনা জাতির সামনে প্রকাশ করা? যত দিন যাচ্ছে এটা তো অন্ধকার থেকে অন্ধকারাচ্ছন্ন হচ্ছে। কিন্তু আমরা তো একটি অদৃশ্য শত্রুর বিরুদ্ধে তো এরকম কি হতে পারে কিনা, মানে গভর্নমেন্টের তো কোনো স্বার্থ থাকতে পারে, মানে না, আমার মনে হয় একজন ভালো পুলিশ অফিসারকে ফাঁসিয়ে দেওয়ার ক্ষেত্রে গভর্নমেন্টের কি স্বার্থ থাকে? এই মৃত্যু হত্যা এবং বাবুল আক্তারকে নিয়ে যা করা হচ্ছে, আমি তো বলবো এটা একটা ছেলে মানুষই করা হচ্ছে। না, আর এই ছেলে মানুষের করাতে কোনো একটা কারণ হ্যাঁ, থাকা লাগে। আমি জানি না কেন করছে তারা। না, মানে আমরা হাইপোথেটিক্যালি কোনো কারণ ভাবতে পারি কিনা আমি আসলে এই ব্যাপারে নিশ্চিত নই। যাই হোক, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, তিনি কি চাকরি ফিরে পাওয়ার জন্য কোনো আইনি পদক্ষেপ? এটা অবশ্যই নিতে পারেন। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় নাই, তাকে তো শোকজ করতে হবে। একটা নিয়ম আছে তো সরকারি কর্মকর্তাদের। না, তবে পদত্যাগ যদি নিজে চান তাহলে আর শোকজ লাগে না। না, সে তো স্বীকার করে না যে আমি পদত্যাগ করেছি। না, তার লিখিত অব্যাহতি পত্র সেটা আছে বলে থাকতে পারে, পরিচয়। সেটা হয়তো কোনো প্রেক্ষাপটে আমরা তো শুনেছি যে এটা জোর করে নেওয়া হয়েছে। আচ্ছা, সেই ক্ষেত্রে তাকে আদালতে আশ্রয় নিতে হলে তাকে এটা বলতে আদালতে আশ্রয় নিতে অসুবিধা নেই, হবে। নেওয়াই যায়। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরবো তখন অ্যাডভোকেট সৌম্য রেজাউল করিম, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে শপথ নিয়ে কোনো দায়িত্ব নিলে পরে সেই শপথ অমান্য করা হলে সেই পদে থাকার আর কোনো সুযোগ থাকা উচিত কিনা, আছে কিনা। আমরা দুইজন মন্ত্রীর কথা বলছি যে দুই মন্ত্রী আসলে শপথ ভঙ্গ করেছেন বলে উচ্চ আদালত এক ধরনের সিদ্ধান্তে এসেছেন। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। 24 ঘন্টায় খবর। ফিরে এলাম আজকে বাংলাদেশে। অ্যাডভোকেট সৌম্য রেজাউল করিম, শপথ নিয়ে কোনো দায়িত্ব নিলে পরে সেই শপথ অমান্য করা হলে সেই পদে থাকার আর কোনো সুযোগ থাকা উচিত কিনা, আছে কিনা। খুব পরিষ্কার কথা হলো, শপথ নিয়ে যদি শপথ ভঙ্গ করা হয় তাহলে নৈতিকভাবে সেই পদে অধিষ্ঠিত থাকাটাকে কোনোভাবে সমর্থনযোগ্য নয়। তো যে প্রাসঙ্গিক বিষয়টা নিয়ে সাম্প্রতিক সময়ের আলোচনা, দুইজন মন্ত্রীর শপথ ভঙ্গ সংক্রান্ত বিষয়ে, আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন যে জাজমেন্ট দিয়েছে, আমার জাজমেন্টটা পড়ার সুযোগ হয়েছে। তারা কিন্তু সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তটা দেননি। তিনজন বিচারক কিন্তু ঘটনাকে সম্পৃক্ত করে পৃথক মতামত প্রদান করেছেন। ওই তিনজন বিচারক কিন্তু সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারক। তারা বলেছেন যে যে ঘটনার প্রেক্ষিতে এই প্রসিডিংটা হয়েছিল সেই ঘটনার ধারাবাহিকতা এবং বিষয়ের সঙ্গে তাদের শপথ ভঙ্গ করার যে বিষয়টি অপররা সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার সঙ্গে তারা একমত হননি। তারা খুব পরিষ্কার বলতে চেয়েছেন যে শপথ ভঙ্গ করাটা হলো আমাদের কনস্টিটিউশনে তাদের যে শপথের ওয়ার্ডগুলি আছে সেই ওয়ার্ডগুলি যদি তারা ভঙ্গ করে, যে রাগ বিরাগ অনুরাগের বশবর্তী না হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। এই ক্ষেত্রে ওই দুই মন্ত্রী এই জাতীয় কোন শপথ ভঙ্গ করেননি, এই যে তিনজনার। সেক্ষেত্রে তারা আরো স্পষ্ট করে বলছেন যে যে ঘটনাটা ছিল সেটা হলো একটি বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশনের দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়। মাননীয় প্রধান বিচারপতি বক্তব্য, অ্যাটর্নি জেনারেল বক্তব্য, যে বক্তব্যগুলো জুডিশিয়াল প্রসিডিং এর পার্ট ছিল না, কিন্তু তাদের নিজস্ব অভিমত, সেই অভিমতের জায়গাটার থেকে তারা তিনজন বিচারক বিবেচনা করছেন যে এইটা তাদের গৃহীত শপথের ভঙ্গের জায়গাটা না। ওই জায়গাটা যদি না হয় তাহলে যেভাবে আমরা বিষয়টাকে বিবেচনা করছি সেই জায়গা না। কোন কোন ক্ষেত্রে কিন্তু আদালত জাজমেন্ট দেওয়ার পর কিছু ডাইরেক্টিভসও বলে, অভিমত ব্যক্ত করে যে শপথ ভঙ্গ হওয়ার কারণে they are not competent to continue their position। এই ক্ষেত্রে সে মিথ্যা বানার তথ্য প্রচার করে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদর্শন, আইনের দ্বারা প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা তৈরি করতে চেয়েছিলেন। এই অভিযোগপত্রটি প্রসঙ্গে আপনার একটু বক্তব্য শুনবো। পাশাপাশি আমরা আজকে বিএনপির প্রেস উইং থেকে একটি তথ্য পাচ্ছি যে তারেক রহমান বেগম জিয়ার সাথে হজে যোগ দেওয়ার জন্য সৌদি আরবে আসতে পারেন, এরও একটা খবর দেওয়া হচ্ছে। তিনি সৌদি আরবে আসলে আসলে কোন পাসপোর্টে আসবেন, কোন ক্যাপাসিটিতে আসবেন, সেটিও যদি আমাদেরকে একটু বলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। অ্যাডভোকেট আহমদ আজম খান, তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং আমরা জানতে চাইছিলাম যে আমরা বিএনপির প্রেস উইং থেকে জানিয়েছি যে তারেক রহমান সাহেব লন্ডন থেকে সৌদি আরবে এসে মায়ের সঙ্গে হজে যোগ দিতে পারেন। তিনি কোন ট্রাভেল ডকুমেন্ট আসলে ব্যবহার করছেন বা তার স্ট্যাটাসটাও যদি একটু আমাদের বলেন। প্রথম কথা হলো যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে তো অসংখ্য মামলা, এর মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলাও আছে। রাষ্ট্রদ্রোহ মামলা কি করলে হয় এই কনসেপ্টটাই বোধহয় আমাদের সরকার নতুন করে দিচ্ছে। কারণ রাষ্ট্রের ক্ষতি করবার জন্য যে কাজগুলো করা হয় সেটা
প্রেক্ষিতেই তো রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত। কোন বক্তব্য, রাজনৈতিক বক্তব্য তো বিরোধী দল হিসেবে আমি দিতেই পারি, তো সেই রাজনৈতিক বক্তব্যের কারণে রাষ্ট্রদ্রোহ মামলা হবে, তো রাষ্ট্রদ্রোহ মামলার কনসেপ্টটাই তাহলে তো চেঞ্জ হয়ে যাবে। এটা তো তাহলে প্রতিদিনই একটা করে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে। কাজেই এর সরাসরি একটাই উত্তর, যে রাষ্ট্রদ্রোহ মামলার নামে রাজনৈতিক হয়রানিমূলক মামলা তারেক রহমানের বিরুদ্ধে এবং আরো অন্যান্যদের বিরুদ্ধে তারেক রহমানের সাথে করা হয়েছে। আর যে কথাটা আপনি বললেন যে তারেক রহমান ম্যাডাম খালেদা জিয়ার সাথে হজ ব্রত পালন করবার জন্য লন্ডন থেকে আসছেন, আমিও এই বিষয়টা শুনেছি। বিএনপি প্রেস উইং থেকে আমাদের জানা প্রেস উইং থেকে আপনি শুনেছেন, আমি নিজেও শুনেছি যে উনি আসবেন। এখন কবে আসবেন এবং কিভাবে আসবেন এই বিষয়টা আমার সরাসরি জানা আপনি নেই। এটা মনে করেন কিনা যে এটা একটু আমাদের সবার কাছে একটু পরিষ্কার হওয়া দরকার? মানে তিনি কি আসলে যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা, বা যুক্তরাজ্যে কোন ধরনের বা অন্য কোন দেশে, কারণ আমাদের এখান থেকে জানানো হয়েছে যে তার পাসপোর্ট আসলে রিনিউ করা হয়নি যতদিন ধরে। যদি তার পাসপোর্ট রিনিউ করা না হয় তাহলে বুঝতে হবে তিনি রাজনৈতিক আশ্রয়ে আছেন, এবং রাজনৈতিক আশ্রয়ে থাকলে নিশ্চয়ই যুক্তরাজ্যের বাইরে কোনো ট্রাভেল তার যদি থাকে তাহলে তাকে ট্রাভেল ডকুমেন্ট যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট হয়তো দিয়েছেন। আমি একটু একটা হবে। আমি একটু সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে আসার আগে সম রেজাল্ট করিম অ্যাডভোকেট আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে রাষ্ট্রদ্রোহ বিষয়ে যে অ্যাডভোকেট আহমেদ আজম খান যেটি বললেন, সেই যুক্তিটি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে কিনা, যে তিনি আসলে রাষ্ট্রের দ্রোহমূলক কোনো কিছু বলেন নাই? খুব পরিষ্কার কথাটা হলো, রাষ্ট্র ব্যবস্থাটা কি, এর একটা কিন্তু ডেফিনেশন আছে, এর একটা বাস্তবতা আছে, রাষ্ট্রীয় সাংবিধানিক একটি ভিত্তি আছে। সেই ভিত্তিটাকে যখন কেউ অস্বীকার করে তার বিপক্ষে কথা বলে, তখন তিনি রাষ্ট্রের বিপক্ষে কথা বলেন। শেখ হাসিনার বিরুদ্ধে সারাদিন গালিগালাজ করলে সেটা রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে না, কিন্তু বাংলাদেশের সাংবিধানিক সরকার ব্যবস্থায় প্রতিষ্ঠিত যে সকল বিষয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কনসেপ্ট, 4টি জাতীয় মূলনীতি, বাংলাদেশের প্রতিষ্ঠাতা যিনি সাংবিধানিকভাবে স্বীকৃত, বাংলাদেশের সাংবিধানিক সরকার যেটা, এর বিরুদ্ধে শুধুমাত্র সমালোচনামূলক ঘটনা ঘটালে হবে না। এটাকে অস্বীকার করার মধ্য থেকে, এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার মধ্য থেকে রাষ্ট্র ব্যবস্থা এবং সাংবিধানিক কাঠামোকে যখন ধ্বংস করা বা অস্বীকার করা হবে, সেটা রাষ্ট্রদ্রোহিতা। আপনি মনে করছেন এই অভিযোগপত্রটি চলতে পারে? আহমেদ আজম যেটা বলছেন যে রাষ্ট্রের দ্রোহের কনসেপ্টটাই সরকার পাল্টে দিচ্ছে, এইটা হলো কি, নিজেরা যখন নিজেদের জায়গাটা আমরা বুঝতে চাই না, তখন যে কোনো মূল্যে গেঞ্জি উল্টো ভাবে গায়ে দেওয়ার পর যদি কেউ ধরে দেয়, বলেন আমরা ওভাবেই গায়ে দিই। তারেক রহমান সাহেবের কৃত কর্ম, আগে বলা হতো দুর্নীতির বরপুত্র, এখন তার না, এখন তো চূড়ান্তভাবে দুর্নীতিবাজ। কারণ সর্বোচ্চ আদালতে দুর্নীতির দায়ে তাকে সাজা দেওয়া হয়েছে। আগে সাজা ছিল না, ছিল অভিযোগ। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে তো দুর্নীতিবাজ বলার সুযোগ আছে। এবং তিনি যে জাতীয় কথা বলেছেন, তার দলের নেতারা বলেছেন আদব কায়দা শিষ্টাচারহীন কথা বলেন। সেই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ সংগঠন করার পরে রাজনৈতিক বক্তব্য বলার সুযোগ নাই। বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থার যে মৌলিক ভিত্তিটা, সেটার এগেইনস্টেও তিনি কথা বলেন। সুব্রত চৌধুরী কি মনে করেন? না, আসলে বিষয়টা তো বিচারাধীন, এই বিষয়ে বেশি কথা বলা আমাদের পক্ষে সম্ভব না। তবে আমি মনে করি সরকারের কাছে যদি তথ্যপাত্র থাকে, ওনারা চার্জশিট দিয়েছেন, তো আমার মনে হয় যার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে উনি এসে এটা কন্টেস্ট করুক। হ্যাঁ, কারণ আমরা নিজেরও রাষ্ট্রদ্রোহিতা মামলায় ছিলাম 2006 সনে। হ্যাঁ, 2006 সনে তখনকার সরকার ডক্টর কামাল হোসেন, আমিরুল ইসলাম, রকনউদ্দিন মাহমুদ, আমি সহ আরো কয়েকজনের বিরুদ্ধে 2টা রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছিল, এমনকি চার্জশিটও দিয়েছে। সেখানে আমার বন্ধু সম রেজাল্ট করিমরা আমাদের পক্ষে আইনি লড়াই করেছে। উনি তখন সম্পাদক, তিনি সরকারকে চিঠি দিয়েছে মামলাগুলো মিথ্যা মামলা, এগুলো তুলে নেওয়া হোক। আওয়ামী লীগ সরকার কিন্তু তুলে নাই। আমরা আইনি লড়াই করে বিচারে ট্রায়াল হয়ে আমরা সেখান থেকে। ইন্টারেস্টিং হলো সেই মামলায় ট্রায়াল কোর্টে আমি গিয়ে ট্রায়াল ফেস করেছি। ট্রায়ালের মধ্য থেকে, বিচারের মধ্য থেকে হাস্যকর কাহিনীর মামলা, বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন, আমিরুল ইসলাম, সুব্রত চৌধুরী সহ সুপ্রিম কোর্টের যাদেরকে লিজেন্ড বলা হয়, সেই মানুষদের বিরুদ্ধে অপরাধটা কি ছিল? তারা আন্দোলন সংগ্রাম করেছিলেন, কারো বিরুদ্ধে সুদৃশ্য না। সেই রাষ্ট্রদ্রোহের মামলা করে চার্জশিট দেওয়া যে রাষ্ট্র এবং সরকার ব্যবস্থার লোকরা, তারা যদি বলেন তারেক রহমানের ঘটনাটা রাজনৈতিক কনসেপ্ট, এখন এই যে ডক্টর কামাল হোসেন বা সুব্রত দাদা, এদের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। বঙ্গবন্ধুর বিরুদ্ধেও কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল পাকিস্তান আমলে। অতএব এগুলো সবই ছিল রাজনৈতিক হয়রানিমূলক এবং তারেক রহমানের বিরুদ্ধে। আমি সম রেজাউল করিমের একটা কথা খুব বিনয়ের সাথে প্রতিবাদ জানাচ্ছি। উনি বলেছেন যে তারেক রহমানকে আগে
দুর্নীতির বরপুত্র বলা হতো, এখন দুর্নীতিবাজ বলা যায়, কারণ তাকে আদালত সাজা দিয়েছে। সেই ক্ষেত্রে খুব স্পষ্ট কথা বলি, আজ পর্যন্ত তারেক রহমানকে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সরকার দুর্নীতির বরপুত্র অনেকবার বলেছে, কিন্তু একটি টাকা দুর্নীতি কিন্তু সর্বোচ্চ আদালতের রায়ের প্রসঙ্গ যেটি হ্যাঁ, আমি বলছি দেখাতে পারে নাই। আচ্ছা, এখন যে মামলাটায় আদালত দিয়েছেন, আমি একজন আইনজীবী, আমার কথা খুব স্পষ্ট যে ওই মামলায় যে প্রাথমিক জাজকোর্ট থেকে যে রায়টা এসছে, সেই রায়ে স্পষ্ট বলেছে যে অভিযোগপত্রে তারেক রহমানের নাম নেই। স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নৈতিক অবস্থানে সব সময় আইনসম্মত হয় না, রাজনীতির বেলা চিত্রটা এর বিপরীত হয়। এসব নিয়ে আজকে আলোচনা বিচার আচার। কথা বলতে স্টুডিওতে আছেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বার কাউন্সিলের বর্তমান সদস্য অ্যাডভোকেট সমর রেজাউল করিম। আপনাদের সবাইকে স্বাগত। অ্যাডভোকেট সমর রেজাউল করিম, আপনি নিশ্চয়ই জানেন যে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্ত্রীকে হারানো বাবুল আক্তার পদত্যাগপত্র জমা দিলেন, পরে চাকরিতে যোগ দিতে দৌড়ঝাঁপ করলেন। তার স্ত্রীর খুন হওয়া, পদত্যাগপত্র, অব্যাহতি, এই সমীকরণ আপনি কিভাবে মেলাবেন? বাবুলের অব্যাহতি পত্র নিশ্চিত করতে প্রশাসনকে একটু বেশি আগ্রহী মনে হলো কিনা? ধন্যবাদ আপনাকে। বাবুল আক্তারের ঘটনাটাকে আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি শুরু থেকেই। যেভাবে তাকে অব্যাহতি দেওয়ার ঘটনাটা, এক্ষেত্রে মনে হয়েছে যেন প্রশাসন কোথাও একটা বন্ধাত্মপূর্ণ অবস্থার ভিতরে, রহস্যজনক অবস্থার ভিতরে বিষয়টাকে নিষ্পত্তি করেছে। বাবুল আক্তারের স্ট্যাটাস এবং অন্যান্য জায়গার থেকে যে তথ্য উপাত্ত, তাতে মনে হয়েছে যেন বাবুল আক্তার স্বেচ্ছায় পদত্যাগ করেননি। কিন্তু আমাদের আইনগত বিধান হচ্ছে, বিদ্যমান আইনে যদি কেউ রিজাইন করেন, তার রিজাইন লেটার যদি যায়, যে মুহূর্তে তিনি রিজাইন করলেন সেই মুহূর্তে থেকে রিজাইন লেটারটা কার্যকর হবে। কার্যকর হওয়ার যে প্রক্রিয়াটা বাবুল আক্তারের ক্ষেত্রে দেখেছি, এক্ষেত্রে আমাকে মনে হয়েছে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ভিতর থেকে বাবুল আক্তার কথিত পদত্যাগে বাধ্য হয়েছেন। তা না হলে এই বিষয়টিকে নিয়ে এত রাগঢাক করার কথা ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি কর্মস্থলে যোগদান করতে কোনো বাধা আছে বলে মনে করি না। আবার কেউ কেউ বলছেন তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এভাবে যেভাবে আবার স্বরাষ্ট্রমন্ত্রী আমার সাথে এক সাক্ষাৎকারে বলেছেন যে আজকের বাংলাদেশ অনুষ্ঠানে যে বাবুল আক্তারের পদত্যাগপত্র, নিজ হাতে লেখা পদত্যাগপত্র তার দপ্তরে এসে পৌঁছেছে। এর পূর্বেই কিন্তু যে সময় পদত্যাগপত্র বাবুল আক্তার দাখিল করেছে মর্মে এখন জানতে পেরেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর পরবর্তী বক্তব্যটা কিন্তু তার অনেক পরে ছিল। তাহলে কিভাবে তিনি বললেন যে তার কর্মস্থলে যোগদান করতে কোনো বাধা আছে বলে মনে হয় না? সেই বক্তব্য তিনি সেই ক্ষেত্রে খালেদ মহিউদ্দিন, আমার কাছে মনে হয়েছে বাবুল আক্তারকে স্ত্রী হারানোর যে বেদনা অবস্থাটা, তার শ্বশুরের যে স্টেটমেন্টটা এবং বাবুল আক্তার যে পারফরমেন্স, একজন দক্ষ পুলিশ অফিসার হিসাবে এটা কেউ বিতর্কের ভিতর আনেনি। বাবুল আক্তারকে তৈরি করতে রাষ্ট্রের প্রচুর টাকা ব্যয় হয়েছে, তার কর্মস্থলে প্রবেশ, ট্রেনিং থেকে শুরু করে এসপি পদমর্যাদায় আসার পর্যন্ত। এইরকম একজন দক্ষ পুলিশ কর্মকর্তার সত্যি যদি কোন লাইসেন্স থাকে, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং হওয়া উচিত ছিল। ক্রিমিনাল অফিসে তিনি সম্পৃক্ত হলে তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হওয়া উচিত ছিল। সেগুলি না করে যে নাটকীয়তার ভিতর থেকে বাবুল আক্তারকে বিদায় দেওয়া হয়েছে, আমার মনে হয়েছে যেটা কোনোভাবে সঙ্গত হয়নি, সারা জীবনই প্রশ্নবিদ্ধ থাকবে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনারা বেশিরভাগ সময় বলে থাকেন যে পুলিশ বাহিনীকে এই সরকার সম্পূর্ণরূপে দলীয়করণ করেছে, কিন্তু আমরা বাবুল আক্তারের কেসটি যদি দেখি যে তাকে সবচেয়ে কম সময়ের মধ্যে যারা এসপি পদে প্রমোশন পেয়েছেন তিনি তাদের মধ্যে একজন, দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে তার খ্যাতি ছিল। আবার তার বিরুদ্ধেই যা করা হচ্ছে সেটা সরকারের মধ্যে ভিতরে বাইরে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। এই পুরো বিষয়টাই আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। পুলিশ বাহিনীকে সরকার দলীয়করণ করেছে এবং বাবুল আক্তারের বিষয়, এই দুটো কিন্তু আলাদা প্রেক্ষাপট, আলাদা বিষয়। বাবুল আক্তারের যে বিষয়টা, সেটা সারা বাংলাদেশের মানুষ, আমার বন্ধু রেজা ভাই যেভাবে বলেছেন, আমি ওনার সাথে একমত হয়েই বলবো যে সারা বাংলাদেশের মানুষই কিন্তু এই বিষয়টায় অবাক হয়েছে। বিষয়টা একটু বিস্ময়কর, কারণ তার স্ত্রী মিতু আকস্মিকভাবে যেভাবে দুর্বৃত্তদের দ্বারা নিহত হলেন, তার মাত্র দুদিন আগে বাবুল আক্তার ঢাকায় এসছেন এবং স্ত্রী মৃত্যুর নিহত হওয়ার ঘটনায় বাবুল আক্তারও ছুটে গেলেন চিটাগংয়ে। সেখান থেকে যাই হোক ঢাকায় চলে আসার পরে তাৎক্ষণিকভাবে নাটক শুরু হয়ে গেল যে বাবুল আক্তার রিজাইন করেছেন, বাবুল আক্তার অফিসে যান না, বাবুল আক্তারকে ডিবি পুলিশ রাতের বেলায় নিয়ে
পুরো 12 ঘন্টা না বা তার চেয়ে কম বেশি ইন্টারোগেশন করেছেন, আবার তাকে বাসায় পৌঁছে দিয়েছেন। কারণ কি বলে মনে হয়? এই যে বিষয়গুলো, এই কারণ চট করে বলা যাবে না বা তথ্য উপাত্ত না জেনে বলা যাবে না, তবে কেন এই নাটকগুলো, এটা কিন্তু সকলের কাছে সব সময়ের জন্যই প্রশ্নবিদ্ধ। আর আপনি যে কথাটা বলেছেন যে পুলিশ বিভাগকে সরকার দলীয়করণ করেছে, সেটা আপনাদের অভিযোগ, আমি বলি না, আপনাদের অভিযোগ। আমরা যেটা বলি এটা আলাদা প্রেক্ষাপট। পুলিশ ডিপার্টমেন্টের কাজ কি? পুলিশ ডিপার্টমেন্টের কাজ হলো এই সমাজের শান্তি প্রতিষ্ঠা করা, দুষ্টের দমন, শিষ্টের লালন। কিন্তু আমরা এখন দেখি যে পুলিশ ডিপার্টমেন্ট মানে বিরোধী দলের দমনের কাজে। চাইছিলাম যে পুলিশকে যে দলীয়করণ করা হয়েছে এর মধ্যে বাবুল আক্তারও দলীয়করণের পার্ট ছিলেন কিনা। এটা ওই যে বললাম যে প্রেক্ষাপট তো আলাদা। এখন দলীয়করণের পার্ট ছিলেন কি ছিলেন না সেটা কিন্তু এই প্রেক্ষাপটে এই বাবুল আক্তারের রিজাইন করা বা এই আজকে বাবুল আক্তারের এই অবস্থা, বাবুল আক্তার সম্পর্কে পুলিশ প্রশাসন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক এক সময় এক এক বক্তব্য দেওয়া, এটার সাথে ওটার কিন্তু কোনো যোগসূত্র নেই। আমি একটু আমার মনে হয় যে আমি ওনার সাথে একমত, যেটা সারা জীবন মানুষের কাছে প্রশ্ন থেকে যাবে যে বাবুল আক্তারের অপরাধটা কি, যে স্ত্রী নিহত হওয়ার তিনি করতে পারলেন না, তার আগেই তার নিজেকে চাকরির থেকে অব্যাহতি নিয়ে নিজের হতাশজনক জীবন শুরু করতে। আমি সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে একটু আসতে চাই। জনাব সুব্রত চৌধুরী, আপনি এই বিষয়ে আপনার মতামত একটু দিবেন। আমাদের প্রশ্নটি হচ্ছে যে পদত্যাগপত্রের কারণে পুলিশ, নিজের পদত্যাগপত্রের কারণে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মাঝে তিনি চাকরিতে যোগ দেওয়ার চেষ্টাও করেছিলেন, সে পদত্যাগপত্র ফিরিয়ে নেওয়ার, অব্যাহতিপত্র ফিরিয়ে নেওয়ার চেষ্টাও করেছিলেন। তার জন্য আপনার আইনি পরামর্শ কি, চাকরিতে ফেরার আইনি কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ তার রয়েছে কিনা? না, দেখুন, বাবুল আক্তারের স্ত্রীকে যখন হত্যা করা হলো, যেহেতু আমার বাড়িও চট্টগ্রামে, সারা দেশের মানুষ যেমন মর্মাহত হয়েছেন, আমরাও মর্মাহত হয়েছি। বিশেষ করে বাবুল আক্তারকে আমি চিনি, উনি ওখানে এসপি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। একটা ঘটনায় আমি হাটাজারিতে যখন ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা করা হলো, অনেকগুলো মঠ মন্দির এবং ব্যবসা প্রতিষ্ঠান, তখন কিন্তু বাবুল আক্তার ছুটে গিয়েছিল সেখানে এবং সে আহত হয়েছিল। যারা কি এজাহারে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে কিনা, আমি একটু শেষ করি। সর্বোচ্চ আদালত রায় দিয়েছে কিনা, আমার কথাটা একটু এক কথায় জবাব দেওয়া যাবে না। সেখানে যিনি খাদিজা ইসলাম যিনি সাক্ষী, তিনি একবারও বলেননি যে আমি তারেক রহমানকে চিনি এবং টাকা দিয়েছি, এবং যারা আইনজীবী তারাও বলেনি। অতএব এইখানে তারেক রহমানকে আমি কোন রকমের প্রভাব মুক্ত হয়ে তাকে খালাস দিয়েছি। সেই ক্ষেত্রে মন্ত্রী মহোদয়রা যে বললেন যে কোর্টকে প্রভাবিত করে ওই তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে, তাহলে আমি একজন আইনজীবী হিসেবে কিন্তু বলতে পারবো না যে সর্বোচ্চ আদালতকে কতটা প্রভাব খাটিয়ে সর্বোচ্চ আদালত রায়টা দিয়েছে। সর্বোচ্চ আদালতের রায় শেষ রায় নয়। আর কোথায় রায়? এরপরেও কিন্তু অ্যাপিলেট ডিভিশন আছে, রিভিশন আছে। উনি যখন আসবেন, এটা কিন্তু উনি ওই যে দাদা যেটা বললেন, এটাও যেমন উনি কন্টেস্ট করবেন, এখনো বাংলাদেশে আসাটা মানে উপযুক্ত মনে করছেন না উনি। এই জন্যই না উনি মনে করেন, বা আমরাও অনেকেই মনে করি যে এইখানে ওনার জীবনের ঝুঁকি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ওনার জীবনের ঝুঁকি আছে, কিন্তু বেগম জিয়া করতে আপত্তি নেই, কিন্তু জীবনের ঝুঁকি। উনি কি বেগম খালেদা জিয়ার চেয়ে এত গুরুত্বপূর্ণ? বেগম খালেদা জিয়া বাংলাদেশে থাকতে পারছেন। সকলের জন্য জীবনের ঝুঁকি থাকে না, কারুর জন্য জীবনের। বেগম জিয়া বলছেন যে তার জীবনের ঝুঁকি থাকলেও তিনি এই দেশে থাকতেই চেয়েছেন, এই দেশ থেকে কখনো বিদেশে যেতে চান। এই ক্ষেত্রে তারেক রহমানের সাথে তার একটি তফাৎ রয়েছে। না, তফাৎ নেই। তখন তিনিও সর্বোচ্চ আদালতের কিন্তু নিয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশনা নিয়ে গিয়ে, এই নির্দেশনা কত বছরের জন্য দিয়েছেন? না, এটা কোনো সর্বোচ্চ আদালত তাকে ডাকছেন আসার জন্য। শুনুন, বিষয়টা হলো যে সর্বোচ্চ আদালত ওনাকে ডাকছেন, উনি কিন্তু এখনো সুস্থ নন। এখনো আমি ব্যক্তিগতভাবে যেটা জানি,
ওনার সপ্তাহে এখনো 2 দিন ফিজিওথেরাপি কিন্তু নিতে হয়। দীর্ঘ এখন সৌদি আপনি আরব বলবেন, যেতে পারতেছেন। এখন আপনি বলবেন যে উনি তো সৌদি আরব যাচ্ছেন। না, ঠিক আছে, সৌদি স্যার। আরব যাচ্ছেন 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহের জন্য। উনি বাংলাদেশে আসলে হয়তো 2 বছর 5 বছরেও বেরোতে পারবেন না, তাহলে ওনার চিকিৎসার তো ব্যাঘাত Okay, হবে। 2 বছর, তাহলে 5 জীবনের বছর। ঝুঁকিটা স্পষ্ট হয়ে আমার গেল। মনে হয় যে জীবনের ঝুঁকিটা তার স্পষ্ট রয়ে গেছে, হয়ে গেল। কারণ এই সরকার তাকে বেরোতে হয়তো দিবে না। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছে একটু জানতে চাইবো। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছ থেকে শুরু করতে চাই যে বিএনপির পক্ষ থেকে আসলে বিশেষ করে সবচেয়ে বেশি যে অভিযোগটি করা হচ্ছে সেটা হচ্ছে জঙ্গিদের আদালতে দেখতে চাইছে তারা, জঙ্গিদের জীবিত ধরার কথা তারা অনেকবার করে বলছে এবং সেটি একাধিক গুরুত্বপূর্ণ বিএনপির নেতা একাধিকবার প্রশ্ন তুলেছেন। তো এই বিষয়ে একটু আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাইবো যে আপনি মনে করেন কিনা জঙ্গিদের আসলে মানে জীবিত ধরার সুযোগ থাকা সত্ত্বেও সরকার ধরছে না, এরকম আপনার মনে হয় কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জঙ্গিদেরকে যে আদালতে যে দেখতে চাইছেন বা জঙ্গিদেরকে জীবিত ধরার কথা বলছেন, এই বিষয়টি আপনি আসলে কিভাবে দেখছেন? না, এটা তো আমাদের দেশে দীর্ঘ সময় ধরে এই যারা আমরা গণতন্ত্রের পক্ষে কথা বলি, সংবিধানের পক্ষে কথা বলি, আইনের শাসনের কথা বলি, সব সময় দেখি এগুলোর বিরুদ্ধে সরকার কাজ করে। এই যে বিনা বিচারে হত্যা, পুলিশ কাস্টডিতে হত্যা, র্যাব কাস্টডিতে হত্যা, এটা তো কোনোভাবে একটা সভ্য সমাজে এটা মেনে নেওয়া যায় না, যেখানে বলা হচ্ছে আইনের শাসন আছে, সংবিধান আছে, গণতন্ত্র আছে। তো এগুলোর পরিপন্থী কাজগুলো করা হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে, এবং বিভিন্ন সরকার এগুলো করেই যাচ্ছে। এই সরকারও তাই সে পথেই এগুচ্ছে। তো এখানে জঙ্গি বা সন্ত্রাসী বলে কোনো কথা নাই। আমরা চাই যারা এসব অপশক্তি না, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ক্রস ফায়ারের বিষয়ে আমরা একমত যে ক্রস ফায়ারে কিন্তু যেখানে আসলে জঙ্গিদের কোনো অভিযানে গিয়ে, যে মানে শোলাকিয়ার ঘটনা যদি আমরা বলি বা হলি আর্টিজান বা মিরপুরে বা পরে নারায়ণগঞ্জে রূপপুরে যে ঘটনা আমরা দেখেছি, সেই ক্ষেত্রে কি আসলে পুলিশের এটা আপনি মনে করছেন তো তাদের জীবিত ধরা সম্ভব ছিল? আসলে প্রত্যেকটা ঘটনায় জঙ্গি বা সন্ত্রাসীদের হত্যা করতে হবে এমন তো না। অন্তত 2-1টা ঘটনায় যেন আমরা দেখি তাদেরকে ধরা হয়েছে এবং বিচারের আওতায়। তাদেরকে যদি ধরা হয় তাহলে হয়তো আমরা তথ্য উপাত্ত আরো বেশি পাবো। আপনি পুলিশের কাছে গেলে আপনি তথ্য পাবেন, পুলিশের কাছে গেলে আপনি তথ্য পাবেন যে পুলিশকে আপনি বিশ্বাস করছেন যে তাকে মেরে ফেলা 2-4-5 জনও যদি ধরে, একটা ইনস্ট্যান্স হিসাবেও যদি আমাদের দেখায়, কিন্তু তাহলে তার বিশ্বাসযোগ্য। কল্যাণপুরে তো 7 জন জঙ্গির মধ্যে একজনকে জীবিত ধরা হয়েছে, একজন জীবিত ধরা হয়েছে, প্রত্যেকটা ঘটনায় মেরে ফেলতে হবে এমন তো না। তারা তো ধরা দিতে চাইছে না। আমাদের পুলিশ যে কর্মদক্ষতা দেখাচ্ছে, র্যাব ভাইয়েরা যে কর্মদক্ষতা দেখাচ্ছে, আমরা খুবই সন্তুষ্ট। আরো সন্তুষ্ট হব যদি 2-4 জন জীবন্ত ধরে তাদেরকে বিচারের আওতায় এনে তাদের কাছ থেকে আরো তথ্য উপাত্ত নিলে পরে, তাহলে আমরাও বুঝতে পারবো, তাদের পক্ষেও সম্ভব হবে এটার ঘটনার গভীরে যাওয়া। শুধুমাত্র কতগুলো জঙ্গি মেরে ফেললেই কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আচ্ছা, হ্যাঁ, সেটা এটার গভীরে যেতে হবে, এটার উৎপত্তি কোথায় সেখানে যেতে হবে, কেন আমাদের তরুণ তরুণীরা বিপদগামী হচ্ছে সেটাও আমাদের দেখতে হবে। শুধুমাত্র মেরে মেরে এটা কোনদিন সমাধান আমরা করতে পারবো না। এরপরে আমাদের বিএনপি থেকে খুব জোরে সোরে এর বিপক্ষে কথা বলা হচ্ছে জঙ্গিদের জীবিত ধরা হচ্ছে কিনা, আবার অনেক পক্ষ থেকে বলা হচ্ছে জঙ্গিদের মধ্যে আওয়ামী লীগের আত্মীয় স্বজনের সংখ্যাও বেশি। কিন্তু আমরা দেখছি যে জঙ্গিরা মারা যাচ্ছে তাদের ফ্যামিলি থেকে তাদের মৃতদেহটা পর্যন্ত নেওয়া হচ্ছে না। বিএনপির এই হঠাৎ এদের প্রতি ভালোবাসাটা অনেকে ভালো চোখে দেখছেন না, এইটা আপনি কিভাবে দেখছেন? না, আমার মনে হয় যে এইখানে কিছু অপব্যাখ্যা থাকতে পারে। বিএনপি জঙ্গিদের পক্ষে কথা বলে না, বিএনপি এই জঙ্গিদের মূল উৎপাটনের জন্য কথা বলে। আর সেজন্যই বিএনপি বলে যে এদেরকে, যেমন অনলাইনে অনেক সময় অনেক জায়গায় এসছে যে তামিমকে অনেক আগেই গ্রেফতার করা হয়েছিল, পরে কল্যাণপুরের ঘটনায় না কোন ঘটনায় তামিমকে ষড়যন্ত্র তত্ত্ব, মানে পুলিশ তামিমকে কোন একটি বস্তায় বা ট্রাঙ্কে পুরে এখানে নিয়েছিল, না যাই হোক যেটুকু শুনেছি। আমার কথাটা হলো যে বিএনপি পরিষ্কার তারা ওই জঙ্গিদের পক্ষে কথা বলবে না, জঙ্গিদের মূল উৎপাটনের জন্য, যাতে করে যে সমস্ত জঙ্গিদের ধরা সম্ভব হয় তাদেরকে আইনের আওতায় আনলে যাতে করে তাদের গডফাদারদেরকে খুঁজে পাওয়া যায়, তাহলে কিন্তু উৎপাটন করা সম্ভব। এটা আপনি যখন বলেন তখন এটিকে খুব একটু আত্মঘাতী মনে হয় না? ধরেন কোন একটা জঙ্গি তামিমকে জীবিত ধরা হয়েছে, সে বলল অ্যাডভোকেট আহমেদ আজম খান